নগদ প্রচুর মানি জেনারেট করছে। রকেট এক্সপেক্ট করতেছিল যে কাস্টমাররা আমাদের কাছে আসবে, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। বিকাশ এটাকে উল্টাভাবে চিন্তা করছে যে উই উইল গো টু আওয়ার কাস্টমার্স। একটা বিগ রোল প্লে করছিল ওদের কাস্টমার অ্যাকুইজিশনে, যেটা রকেট করতে ব্যর্থ হয়েছিল। 3-4 বছর আগে অপারেশন শুরু করা সত্ত্বেও রকেট ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা নিতে পারে নাই। মূলত কারণে এটা হয়েছে। এখানে রিচার্জ করুন, এরকম বা ক্যাশ আউট করুন, এইসব ফেস্টুন টাঙানো থাকে না। মানুষের সাইকোলজি বুঝে কোন জিনিসগুলো নিয়মিত তার কাছে প্রকাশ করা এবং নিজেকে কি হিসেবে পজিশন করবো। আমি কি রাত 3টার সময়ের একটা বন্ধু? গ্রাহকদের টাকা জামানত রেখে তারা এক্সিম ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিয়েছে। সারাদিন আপনি আপনার বিভিন্ন গ্রাহকের কাছ থেকে 100 টাকা নিয়েছেন, দিন শেষে আপনি আপনার সিস্টেমে লিখেছেন একটা শূন্য বাড়ায় 1000 টাকা নিয়েছেন। বা একদিনে সবাই ক্যাশ আউট করে? অফকোর্স না, একদিনে সবাই ক্যাশ আউট করে না। যদি করতো তাহলে এই ধরা পড়তো এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আজকের পডকাস্টটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, এই কারণে অনেক দিন পরে আমরা একটা ইনডেপথ কেস স্টাডি নিয়ে অ্যানালাইসিস করব। আর আজকে আমাদের সাথে থার্ড টাইম গেস্ট প্রলয় হাসান ভাই আছেন, এবং আমাদের এখন একটা খুব পপুলার একটা টার্ম বলতে পারি এমএফএস। এমএফএস বলতে মনে হচ্ছে খুব কঠিন একটা কিছু, এটা এমন কিছুই না। বেসিক্যালি বিকাশ, রকেট, নগদ, উপায়, এরকম অনেক যেই অ্যাপসগুলো আছে আমরা এবং এটা দৈনন্দিন ইউজ করতেছি আমরা একদম, কারণ ভাই হচ্ছেন একজন বিজনেস রিসার্চার এবং অ্যাট দ্য সেম টাইম অথার, এবং অনেক বছর ধরে ভাই এই এমএফএস ইন্ডাস্ট্রি নিয়ে স্টাডি করতেছেন, লিখতেছেন। হ্যাঁ, এবং আমি এক্সাইটেড আরেকটা কারণে, বিকজ এই যে আমার বন্ধু যাকে আমি একটুও পাত্তা দিই না, এও কিন্তু ফিনটেক ব্যাকগ্রাউন্ডে। আমি একদম খাতা কলম নিয়ে চলে আসছি, ভাই অনেক কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন। আমি এদের দুজনকে ধরবো আজকে, সিরিয়াসলি ধরবো, যে মানে সিরিয়াসলি আমি, আপনারা অনেক কোয়েশ্চেন করছেন এবং আমার যেগুলো গ্রুপ আছে সেখান থেকেও আমরা কোয়েশ্চেন নিয়েছি। সেই কোয়েশ্চেন্সগুলো আজকে আমরা ধরবো, বিকজ রিসেন্টলি এমএফএস ইন্ডাস্ট্রিতে অনেক চেঞ্জেস আসতেছে। এই বাংলাদেশ 2.0-তে এমএফএসের ভবিষ্যৎটা কি, সামনে আমরা কীভাবে অন্য অন্য দেশের সাথে তাল মিলাই আমরাও কীভাবে চেঞ্জেস আনতে পারি। সো আই এম ভেরি এক্সাইটেড টু হ্যাভ প্রলয় হাসান ভাই ফর দ্য থার্ড টাইম অন 2 সেন্স পডকাস্ট। কেমন আছেন ভাই? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? গ্রেট গ্রেট ভাই, গ্রেট। আপনার সাথে তো এখন পডকাস্ট শুরু হয়নি, আপনার সাথে শুরু হয়েছে মানে 2 ঘন্টা আগে। মানে ভাইয়ের সাথে পডকাস্ট আসলে এখন শুরু হয় না, সবসময় 1-2 ঘন্টা আগে থেকে পডকাস্ট শুরু। এটাই মজা আর কি, প্রলয় হাসান ভাইয়ের সাথে কাজ করে এটাই মজা। সো আমি কি একদম আমি লিটারালি বলি, আমি আজকে ওখানে বসেছিলাম, আমি বলছি না তুই আজকে এখানে বসবি, সাদা তুই আজকে, আমি দুজনকে ধরবো। প্রথম কোয়েশ্চেন আপনাদের কাছে, আমি একদম ডিরেক্ট, আমি কোনো নাই, একদম ডিরেক্টলি আপনাদেরকে ধরবো, ঠিক আছে? সেটা হচ্ছে রকেটের তো ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ নেওয়া উচিত ছিল, পাওয়ার কথা ছিল। সেই জায়গায় বিকাশ কেন মার্কেট লিড করছে? রকেটের কেন তারা ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজটা নিতে পারলো না? চমৎকার প্রশ্ন হাফিজ ভাই। আমার আন্ডারস্ট্যান্ডিং মূলত 3টা কারণে এটা হয়েছে। প্রথম কারণটা হচ্ছে যে তাদের মার্কেট আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা ভুল ছিল, দে ফেইল টু আন্ডারস্ট্যান্ড লোকাল মার্কেট রকেট। সেকেন্ড কথা হচ্ছে যে ওদের প্রসেসে কিছু প্রবলেম ছিল, প্রসেস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে। আর 3 নম্বর হচ্ছে ব্যুরোক্রেসির কিছু ইস্যু ছিল। এই ব্যুরোক্রেসি ইস্যুর কারণে, এই মূলত 3টা কারণেই তারা আসলে পিছিয়ে গেছে। হোয়ারএজ বিকাশ যেটা করেছে, বিকাশ খুব ভালোভাবে তারা মার্কেটটা স্টাডি করেছিল এবং ঠিকঠাকভাবে মার্কেটটা বোঝাপড়া ছিল বিকাশের ভাগ খুব ভালোভাবে। আর সেকেন্ডলি হচ্ছে তাদের প্রসেসটা খুবই ভালো ছিল, ব্রিলিয়ান্ট কিছু ইনোভেশন ছিল তাদের কাস্টমার অ্যাকুইজিশনে এবং তাদের ট্রেড মার্কেটিংয়ে, আমরা যেটা মার্কেটিংয়ের ভাষা বলি ট্রেড মার্কেটিং, ফ্লেক্সিলোডি দোকানগুলোকে এজেন্টে কনভার্ট করে নেওয়া। সো এই অ্যাকুইজিশনটা, মানে কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিটা ওয়াজ সো ব্রিলিয়ান্ট অ্যান্ড সো এফেক্টিভ, যেটা রকেট করতে ব্যর্থ হয়েছিল। আর 3 নাম্বারটা ছিল ব্যুরোক্রেসির যে প্রবলেমটা রকেটের ছিল, ওটা বিকাশের ছিল না। প্রলয় ভাই আরেকটু ইলাবোরেট করে বলতে পারবেন? ধরেন ভাইয়া, ফর এক্সাম্পল প্রসেসের কথা যদি বলি, রকেট শুরুতে কী করেছিল, ওই সময় যদি আমি দেশের বাইরে ছিলাম, আমার ওই সময় স্মৃতি ছিল না, তবে যতটুকু আমি স্টাডি করেছিলাম যে ওই সময় যদি কেউ রকেটের অ্যাকাউন্ট খুলতে চাইতো, যদিও এটা নাম ছিল আগে ডাচ বাংলা ব্যাংক, মোবাইল ব্যাংকিং, রাইট। তো ওই সময়টাতে কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইতো, তার একটা ডিবিবিএল এর ব্রাঞ্চে গিয়ে মোবাইলটা সাথে করে নিয়ে যেতে হইতো। ওইখানকার ব্যাংকের স্টাফরা তাকে মোবাইলটা ক্রিয়েট করে দিত, অথবা তারা প্রসেস বলে দিত। তারপরে তারা 500 টাকা বা মিনিমাম একটা অ্যামাউন্ট জমা রাখতে হইতো, মানে ট্র্যাডিশনাল অনেক প্রসেসের মতো। হ্যাঁ, যেটা যেমন ওইটা কমপ্লেক্স এবং ওইটা একটা প্যানালাইজ, মানে কেউ একজন অ্যাকাউন্ট খুলতেছে, তার মানে তাকে 500 টাকা পকেটে করে নিয়ে যাওয়া লাগবে, ওই টাকাটা এখানে রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ট্র্যাডিশনাল ব্যাঙ্কিং সিস্টেমের মতো। ওকে, সো এটা আসলে গ্রাহকদের কোনো এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ আসলে দেয় নাই, অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আমার কাছে মনে হয়েছে জাস্ট
এটা ওই সাবসিডির একটা সার্ভিস ছিল ট্র্যাডিশনাল ব্যাংকিং সার্ভিসের এটা। সো যার ফলে আমার কাছে কখনোই মনে হয় নাই যে রকেট এমএফএসে ছিল। সো অ্যাকচুয়ালি আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দে ওয়ার নেভার ইন টু এমএফএস। আচ্ছা। সো আর হোয়ারেস বিকাশ যেটা করেছিল 2011 সালের মাঝামাঝি রকেট আর বিকাশ মানে 2 মাসের ব্যবধানে তারপর বিয়ে পেয়েছিল। আগে পেয়েছিল রকেট লাইসেন্স পেয়েছিল, তারপরে পেয়েছিল বিকাশ। তো তারপর মনে হয় 2014 কি 15 সালে বিকাশ 13-14 দিকে বিকাশ অপারেশন শুরু করে অফিসিয়ালি। তো যেটা হয় ভাইয়া ওই সময়টাতে বিকাশ যেটা করে তারা উল্টা গ্রাহককে বলতো যে আপনারা যদি অ্যাকাউন্ট খুলেন আপনাদের অ্যাকাউন্টে মানে অটোমেটিক 50 টাকা ব্যালেন্স ডিপোজিট হয়ে যাবে। এবং তারা যে এজেন্টটা ক্রিয়েট করছিল, এজেন্টের কথা বলতেছি, এজেন্টের ওইখানে রকেট যেটা করছে পরবর্তীতে রকেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে তাদের ব্যাংকে যাওয়া লাগতো। বিকাশ করলো কি এটাকে তারা নিজেরা মানে তারা রকেট এক্সপেক্ট করতেছিল যে কাস্টমার আমাদের কাছে আসবে, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। বিকাশ এটাকে উল্টাভাবে চিন্তা করছে যে উই উইল গো টু আওয়ার কাস্টমার্স। এই কারণে যেটা করলো তারা, সো ইট ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট মুভ ফ্রম বিকাশ। বিকাশ মানে অলরেডি এক্সিস্টিং যে বাংলাদেশের বিভিন্ন পাড়ায় পাড়ায় ফ্লেক্সি লোডের দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে তারা এজেন্টে কনভার্ট করে ফেললো। ঠিক আছে। সো এতে করে তাদের অপারেশন কস্ট এবং সময় অনেক বেঁচে গেল এবং হোয়ারএস ওদের সার্ভিস অ্যাভেলেবিলিটিটা অনেক বেড়ে গেল দেন রকেট। তো তারপরে যেটা করলো তারা এজেন্টকে একটা দিত, কমিশন দিত 20 টাকার মনে হয়, পার অ্যাকাউন্টে 20 টাকা করে দিত সময় ও যদি অ্যাকাউন্ট খোলার জন্য। সো তারা দিত 50 টাকা, ইয়েকে আমি অ্যামাউন্টটা বলে গেছি 30 টাকা অথবা 50 টাকা। সো তার মানে একটা মনিটরি একটা প্রণোদনা ছিল, ইনসেন্টিভ ছিল পার্টির জন্য আর কি। রাইট, উভয় পারে এক্স্যাক্টলি। এজেন্টকেও বিকাশ দিত আবার অ্যাকাউন্ট হোল্ডারকেও তারা দিত। ঠিক আছে। সো এইটা একটা বিগ রোল প্লে করছিল ওদের কাস্টমার অ্যাকুইজিশনে, যেটা রকেট করতে ব্যর্থ হয়েছিল। যার ফলে রকেট আরও কিছু ইস্যু ছিল, যেমন ব্যুরোক্রেসির কথাটা যে বলেছিলাম যে রকেট খুব ইজিলি ডিসিশন নিতে পারতো না। যেমন ওদের একটা ছিল, যেহেতু ওদের একটা ডিবিবিএল এর একটা ডিপেন্ডেন্সি ছিল এবং ওদের যে ডিসিশন মেকিং প্রসেসটা অত ইজিয়ার ছিল না। কিন্তু বিকাশের এই ডিপেন্ডেন্সিটা ছিল না, যদিও ব্যাকএন্ডে ছিল ব্র্যাক ব্যাংক ছিল, কিন্তু এই ডিপেন্ডেন্সিটা না থাকার কারণে খুব দ্রুত ওরা এই জিনিসগুলো এক্সিকিউট করতে পারছে। তো এই সমস্ত কারণে ভাই আমার আন্ডারস্ট্যান্ডিং বলে যে 2 মাস আগে লাইসেন্স পেয়েছে বা 3-4 বছর আগে অপারেশন শুরু করা সত্ত্বেও রকেট ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা নিতে পারে নাই, হোয়ারএস বিকাশ পরে শুরু করে তারা ফার্স্ট মুভার। আমি একটু যদি আমার একটু 2 সেন্স শেয়ার করি। শিওর। আমার নিজেরও কিন্তু ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, সবার প্রথম আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা ছিল ডাচ বাংলা ব্যাংক। আচ্ছা। এবং অনেক পুরাতন অ্যাকাউন্ট, কিন্তু আমি কিন্তু আপনার হচ্ছে রকেট বলেন বা ওদের আদার্স নেক্সাস আরও যা ছিল আমি কিন্তু করতে পারিনি, বিকজ আমার কাছে খুবই ইনকনফিডেন্ট লাগছিল। তবে তারা সেই অ্যাডভান্টেজটা নিতে পারতো যেহেতু তাদের অনেক ইউজার বেস ছিল এবং তাদের কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কি মানে এটিএম বুথের যে ব্যাপারটা ডাচ বাংলা ব্যাংকে তো অনেক পপুলারাইজ করছিল। সো তারা এই জায়গাটা অনেক আমার মনে হচ্ছে অনেক ভালো লেভেলের খেলতে পারতো। সো আমার মনে হয় যে জিনিসটা এরকম হয়েছে যে অনেকটা ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম বা এই টাইপের হয়তো বা চিন্তা করছে কিনা, হয়তো এরকমও ছিল। এখানে যদি একটু কাস্টমারদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করতো বা পেইন পয়েন্ট থেকে চিন্তা করতো, আমার মনে হয় সিরিয়াসলি ডাচ বাংলা এখানে খেলে দিতে পারতো। হ্যাঁ, তারা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা নিতে পারতো। আচ্ছা, বিকাশ। এখন আমি একটু সাজ্জাদের কাছ থেকে জানবো, বিকজ সাজ্জাদ যেহেতু ফিনটেকে ছিল, আমি জানি তোকে একটু জোর করে হ্যাঁ ভাইয়া তো ফিনটেকে রিলেভেন্ট। তুই একটু তোর পিওভিটা একটু বল, তোর 2 সেন্সটা একটু বল না এই পার্সপেক্টিভ। আচ্ছা, কেন রকেট ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পেল না বা এই পুরো বা মনে হচ্ছে বা বিকাশ কেন আগালো এরকম? আচ্ছা, রকেট বিকাশ এই দুইটার মধ্যে থেকে আমার কাছে ভাইয়ের কথা একদম মনে হচ্ছে রিলেভেন্ট। ভাইয়া যেটা বলছিল, একটা হচ্ছে ব্যুরোক্রেসির কথা একটা বললো না, সেটা হচ্ছে যে আমি রকেট চালাচ্ছি, এটা রকেট নিজের ডিসিশন মেকিং ক্যাপাসিটি কিরকম আছে ভার্সেস রকেট কি জাস্ট একটা ব্যাংকের ডিপার্টমেন্ট কিনা। আর ওইদিকে বিকাশ সে ব্র্যাক ব্যাংকের একটা ডিপার্টমেন্ট না, সে নিজের ডিসিশন নিজে নিতে পারে, আলাদা করে সে চলতেছে। নট অনলি দ্যাট, ব্যুরোক্রেসি এরকম শব্দ বললে এগুলো দেখ ভেতরে তো আর একদম না, উপর থেকে যা দেখি। ডাচ বাংলা ব্যাংক চালাইতে হচ্ছে শিরিন স্যার। আমি যতদূর জানি যে ডাচ বাংলা ব্যাংকের এমডি, হ্যাঁ, শিরিন স্যার, মানে রকেট যারা লঞ্চ করলেন, শিরিন স্যার ছিলেন। এই যে এতগুলো ব্যাংক দেখতেছি আমরা, 67 ব্যাংক, এত ব্যাংকের সবগুলো ব্যাংকের মধ্যে আমি যদি ভুল না হয়ে থাকি, একমাত্র ম্যানেজিং ডিরেক্টর যিনি যার ব্যাকগ্রাউন্ড টেক ব্যাকগ্রাউন্ড। এক্স্যাক্টলি।
বাকিরা সাধারণত কি হয়, বিজনেস ব্যাকগ্রাউন্ড, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসবে। উনি ছিলেন টেক ব্যাকগ্রাউন্ড, তোর কথা কিন্তু ঠিক, তাইলে তো উনি টেকনোলজি দিয়ে সেই কিছু করতে পারতেন। এই জায়গায় ফান ফ্যাক্ট ইজ, কিন্তু উনি হয়তো ওই যে অর্থোডক্স ব্যাংকিং এর মধ্যে একটু আটকে গেছিলেন। আমি বলবো অর্থোডক্স, দেখ উনি যখন একটু ভেঙে বলতে, আচ্ছা দেখ বুথ যে অগ্রণী ব্যাংকের ছিলেন আগে, তো হইতে পারে ভাই, অগ্রণী ব্যাংকে হইতে পারে, আমি কম জানি, আমি শুনছিলাম যে অগ্রণী ব্যাংকে ছিলেন এক সময়। সো আমি যেটা বলবো যে দেখ, উনি যখন ওই এটিএম বুথ চারিদিকে দিলেন, উনি কিন্তু ফিজিক্যাল আসলে পয়েন্টগুলো নিজেদের কবজায় নিলেন, তাই না? হ্যাঁ, এইটাও কিন্তু অনেক সময় মনে হয়েছে যে এটা কি করতেছে, বাট দেখ এখন আমরা বলি হ্যাঁ, একটা ব্যাংক যত বেশি জায়গায় অ্যাভেলেবল থাকবে ততই তো আমাদের কি বলে কাস্টমার আরও বাড়বে। এবং এখানে আমি জাস্ট কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, দ্য অনলি রিজন আমি ডাচবাংলা ব্যাংক খুলছিলাম ইজ বিকজ এটিএম। বিশ্বাস করার আর কোনো রিজন ছিল না, এটিএম অ্যাভেলেবিলিটি বেশি ছিল সিরিয়াসলি ওই সময়। আমি 2008-9 সালের কথা বলছি, প্লিজ। হ্যাঁ, তাইলে দেখ এখানে কত বড় ইনভেস্টমেন্ট লাগে এতগুলো এটিএম দিতে, এটিএম মেশিন বসাও। এবং নট অনলি দ্যাট, আপনি একটু চিন্তা করে দেখেন, প্রতিটা যে স্লিপ থেকে একটা স্লিপ বের হইতো, হ্যাঁ, আপনি যখন টাকা উঠাইতেও পারতেন না তখন হচ্ছে স্লিপ বের হইতো। তুই কি জানিস আগে কিন্তু স্লিপের জন্য টাকা নেওয়া হতো না? আমি তো 3 টাকা করে দিতাম। 3 টাকা করে দিই না আমরা আগে, একসময় কিন্তু এই টাকাটা দেওয়া হতো না, টাকাটা দেওয়া হতো না, এবং হিউজ পরিমাণ লস যাইতো এটিএম বুথের। কারণ মানুষজন তো মনে করে এমনি নিতেছে, হ্যাঁ এমনি মন চাইছে ঢুকতেছে, মানে প্রচুর পরিমাণ। এখানে খুব ভালো ভালো একটা গেম, ওইদিকে যাচ্ছি না, হারায় যাবো আমরা। আমার মতে, আমার ধারণা ডাচ বাংলা ব্যাংক ওইভাবেই ট্রিট করতেছিল। শুধু ডাচ বাংলা না, আমি উপায় বা অন্য যাদের কথা বলি, শিওর ক্যাশ বা যাদের বলি, আমি সবসময় দেখছি যে এটা কেমন যেন একটু কনভেনশনাল ব্যাংকিং চিন্তা করছে। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড আপনি কামাল কাদেরের মতো একজন মানুষের কথা ভাবেন, যিনি কিনা বাংলাদেশের প্রথম দিকের ই কমার্স যার হাত দিয়ে হয়েছিল, রাইট, সেল বাজার। এই মানুষটা কেস স্টাডি লিখেছিলাম এখানে .com এর সেল বাজার নিয়ে। এই তো ভাই, আপনি তো এই সেক্টরের লোক। নট অনলি দ্যাট, তুই একটু চিন্তা কর, তিনি আফ্রিকায় সেই সময় মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিসেসগুলো সেইগুলো দেখে উনি চিন্তা করতেছে বাংলাদেশে কেন এরকম হবে না। তুই একটু বুঝিস, মানে উনি কিন্তু যেটা দেখে আসছে আফ্রিকায় বলি বা পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, এগুলাই কিন্তু বন্ধু বাংলাদেশে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছে। এখানে কিন্তু অডিয়েন্সের জন্য আমি একদম সহজ করে বলার চেষ্টা করব, বাংলাদেশে যেরকম এই এমএফএসগুলা ব্যাংক দ্বারা লেড হয়, অর্থাৎ ব্যাংক এগুলাকে চালায়, ব্যাংক এগুলার হর্তাকর্তা, অন্যান্য জায়গায় কিন্তু ব্যাংকরা হর্তাকর্তা না। মানে আফ্রিকান কান্ট্রিজ, আফ্রিকা বল, পাকিস্তান বল, শ্রীলঙ্কা, অন্যান্য জায়গায় কারা হর্তাকর্তা? টেলকোরা, অর্থাৎ এই যে গ্রামীণ ফোন, এই সেই এরা থাকে আসলে মেইনলি এই এমএফএসগুলো চালায়। ওদের নেটওয়ার্ক, ওদের অ্যাভেলেবিলিটি, যে কারণে ভাই বলতে পারতেছে যে কি যারা ফ্লেক্সিলোডের কাজ করতো ওদের মাধ্যমে সহজে পৌঁছাইতে পারা। আচ্ছা, তাহলে এই আইডিয়া তো ওখান থেকে আসছিল। তাইলে কি আপনার কাছে মনে হয় না কামাল কাদির আসলে টেলকো ব্যাকগ্রাউন্ডের জিনিস দেখে মাথায় ভালো একটা রিসার্চ নিয়ে নামছে? অফ কোর্স নট অনলি দ্যাট, he did not reinvent the wheel bro, no, he localized it, right, exactly, he localized it. আর মজার ব্যাপার, আপনি একটু চিন্তা করেন, কামাল কাদির কথা আমরা বলতেছি, আসলে ডাচ বাংলা বলেন বা যাই বলেন না কেন, প্রথমে বাংলাদেশে এমএফএস কিন্তু তৈরি করতে চাইছো টেলকোরা। আচ্ছা, এক্স্যাক্টলি, গ্রামীণ ফোন বলেন, টেলকোরাই প্রথম এগুলো তৈরি করতে চাইছে, কারণ টেলকোদের হাতেই তো পসিবল, তোর মোবাইলে তুই রিচার্জ করে রাখতি না টাকা, সেইটা দিয়েই না তুই রিচার্জ পাঠাবি, টাকা পাঠাবি, করবি। মোবাইলের পক্ষে ছিল এটা সবচেয়ে সহজ। বাট বাংলাদেশে যেহেতু অথরিটিটা কিভাবে কাজ করে, যে না এটা ফাইন্যান্স, টাকা পয়সা, যে না এটাকে অথরিটিটা, আমি যেমন যে কারণে সহজে ক্রিপ্টো বা অন্য কিছুকে অ্যালাউ করা হয় না, কারণ আমরা জানি আমরা অনেক পিছিয়ে আছি টেকনোলজিতে, এমন কোনো সুযোগ আমরা দিতে চাই না যেটা দিয়ে খারাপ মানুষরা। আরেকটা একটা প্রবলেম আমি বলি ভাই, সেটা হচ্ছে যে আপনি যদি এটার ব্যাকএন্ডে যদি টেলকো থাকে, এটা জনগণের ট্রাস্ট ইস্যু নিয়ে একটা হতে পারে, যে ট্রাস্ট কেন কারণ টেলকোরা তো দে আর নট এন্টাইটেল টু সেভ ইউর মানি, টু কালেক্ট ইউর মানি, রাইট? একটা ব্যাংক এটা এন্টাইটেল, ব্যাংক আপনার মানি ট্রানজাকশন করবে, টেলকোর কাছে মানি ট্রানজাক্ট করা। ভাই আমি এই জায়গায় একটু ডিফার করি, কারণ সারা দুনিয়া তো করছে টেলকো দিয়ে, ওদের রুলস রেগুলেশনে হয়তো করছে, এবং ওদের ট্রাস্ট ইস্যু হতে ছিল না, আমাদের ট্রাস্ট ইস্যু বেশি আছে। এখন ওটা রেডি না প্রবাবলি, আমাদের যে ইকোসিস্টেম হইছে বা হয় নাই। তবে আমি এদিকে বেশি যাব না, এদিকে বেশি যাব না। বিকাশ ভাই তার মানে বুঝে গেছে এই দুইটা জায়গায় খেলে দিছে। এনিওয়ে, কিন্তু আমার কাছে মনে হয় ভাইয়া আপনি নগদ নিয়ে কিন্তু বেশ কয়টা লেখা লিখছিলেন, আপনার চোখে আসলে কি মনে হয়েছে নগদ যে স্ট্র্যাটেজিটা খেলছে এটারে আপনি কেমনে দেখেন? মানে ও তো একটা মনোপলিও ভাঙছিল যতটুকু আমি দেখছিলাম।
বিকাশ কিন্তু খুব দ্রুত জনগণের আস্থা এবং জনপ্রিয়তা অর্জন করেছিল। সো ওই সময়টাতে আমার মনে হয়েছিল, এবং আস্তে আস্তে করে এইভাবেই তারা মার্কেট লিডার হয়ে গেছিল ওই সময়। তো ওই সময়টাতে আমার মনে হয়েছিল যে তাদের এখন একটা কম্পিটিশন দরকার। তো বেসিক্যালি যখন দেখলাম যে বিকাশের যারা অন্যান্য কম্পিটিটর ছিল মার্কেটে, রকেট, তারপরে অন্যান্য এমএফএসগুলো, তারা এনাফ কম্পিটেন্ট না। তো তখন যখন নগদ যখন মার্কেটে এন্ট্রি করলো, তখন আমার কাছে মনে হলো যে বিকাশ এবার একটা শক্তিশালী কম্পিটিটর পেলো, এবার অন্তত একটা ডুওপলি হবে। তার কারণ হচ্ছে, মানে কেন আমি এটাকে নগদকে শক্তিশালী মনে করেছি, শুরু থেকে নগদ ক্লেম করে আসছিল যে ইট ওয়াজ ব্যাকড বাই আপনার গভর্নমেন্ট, এবং এটা গভর্নমেন্টের ডাক বিভাগের সেবা। ঠিক এক্স্যাক্টলি এই 3টা ওয়ার্ড নগদ আপনারা হয়তো মনে করতে পারবেন। নগদ কিন্তু শুরু থেকে ওদের ব্র্যান্ডিং, মার্কেটিংয়ে, টিভিসি, ওবিসিতে এগুলো কমিউনিকেট করতো, ঠিক ডাক বিভাগের সেবা, এই 3টা ওয়ার্ড। তো যার ফলে পাবলিক মনে করেছে, আমিও মনে করেছিলাম যে এইটা আসলে সরকারি, যেহেতু ডাক বিভাগ সরকারি, আর ডাক বিভাগের সেবা নগদ, মানে এইটা ডাক বিভাগের ডিজিটাল লেনদেন, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন, এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এই কারণে আমার কাছে মনে হচ্ছিল, এবং জনগণও মনে করেছিল যে এইটা যেহেতু ডাক বিভাগ সরকারি, সেহেতু নগদ হচ্ছে এটা সরকারি কোম্পানি, ঠিক আছে, আস্থার জায়গা তৈরি হয়েছে, ঠিক আছে। ডাক বিভাগ তো বাংলাদেশে অনেক বছর ধরে সাফল্যের সাথে করতেছে তারা। সো সব কিছু মিলাই মনে হয়েছে যে এইবার একটা স্ট্রং কম্পিটিশন হবে মার্কেটে। সো বিকাশের মনোপলিতে থাকবে না। তো বিকাশের বিরুদ্ধে যে এইগুলো রয়েছে, যেমন ক্যাশ আউট চার্জ বেশি করা, তারপর বিকাশের নাহিদের যে দৌরাত্ম, এই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে, তৈরি হয়েছে এগুলো। পরবর্তীতে কিন্তু বিকাশ এগুলো অ্যাড্রেস করছে, পয়েন্ট টু বি নোটেড। যেমন সাইমালটেনিয়াস লগ ইন বিকাশ কিন্তু অফ করে দিয়েছিল। তারপরে, এবং এটা কিন্তু বিকাশ অনেক ক্যাম্পেইন করছে বিকাশের নাইট থেকে দূরে থাকার জন্য, যে আপনাদের পাসওয়ার্ড, পিন কোথাও দিবেন না, আমরা কখনো আপনার পিন চাবো না। তো এরকম অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পেইন কিন্তু বিকাশ করেছে অনেকবার। সো তার মানে হচ্ছে বিকাশ কিন্তু কমপ্লেন করলে তারা কিন্তু কমপ্লেনকে অ্যাড্রেস করেছে, নগদের কথা বলছে, ঠিক আছে। এখন একটা ব্যাপার হচ্ছে ভাইয়া, তো যখন আমি দেখলাম যে, আমিও কিন্তু স্যাটিসফাইড ছিলাম যখন নগদ আসে মার্কেটে, কিন্তু এরপরে যখন দেখলাম যে একটার পর একটা বিতর্কিত কাজকর্ম করতেছে, তখন আমারও একটু পাজলড হয়ে গেলাম যে একটা প্রথম ধোঁয়াশা হয়েছিল যে আপনার নগদের মালিকানা নিয়ে, ঠিক আছে। এই পরের বছরই, না জানি 2021 সালের দিকে, 1 বছর 2 বছর পর, 19 সালে তো লঞ্চ করে, 2021 সালে টিভিএস, বণিক বার্তা, ডেইলি স্টার আর প্রথম আলো, 4টা পত্রিকা মোটামুটি একভাবে সেই করে, ঠিক আছে। এবং আমার মনে আছে ভাই স্পষ্ট, ওই সময় আমি ইভেলে নিয়ে লেখালেখি করতাম। তো আমি মোটামুটি 2021 সালে, ঠিক আছে, আমার এই পোস্টটা ভাইরাল হয়েছিল। সো পরবর্তীতে আমি বলছিলাম যে ভাই ইভেলি কখন কলাপস করবে কিনা এটা প্রশ্ন না, এটা প্রশ্ন হচ্ছে কখন কলাপস করবে। এটার ওদের যে বিজনেস মডেলটা কলাপস করবে আমি 200% শিওর, কিন্তু কখন করবে এটা আমি জানি না। এটা হতে পারে 1 মাস পর, এটা পারে আগামী বছর, ঠিক আছে। সো তখন আমি হেভি গালিগালাজ খাইছিলাম, ভাইয়া পারলে ইভেলির মতো একটা কোম্পানি বানায় দেখেন, হ্যান ত্যান দুনি। সো জাস্ট উইথিন লেস দেন 1 ইয়ারের মধ্যে ভাই আমার এই কথা সত্যতা প্রমাণ হয়েছিল। পরবর্তীতে আপনারা জানেন যে, যাই হোক ওদিকে যাচ্ছি না। ওই সময়টাতে নগদের ব্যাপারে যে বেশ কয়েকটা মিনিস্ট্রি মিডিয়া রিপোর্ট করে, সেই রিপোর্টগুলোও তখন চোখে পড়ে, এবং এক একটা রিপোর্ট বোম ফাটানোর মতো অবস্থা। টিভিএস তখন রিপোর্ট করলো যে নগদের ডাক বিভাগের আসলে কোনো এটার নাই, ডাক বিভাগ জানেই না, ঠিক আছে। ডাক বিভাগ তখন বলে যে আমাদের তো নগদের সাথে কোনো কন্ট্রাক্ট সাইনিং হয় নাই, থার্ড ওয়েভ টেকনোলজিস নামে একটা, তো নগদ নামে কি আমার আসলে জানি না, ঠিক আছে। ব্র্যান্ড নেম নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়। তার পরবর্তীতে আমার পরের দিনই এই ডাক বিভাগের ফেসবুক পেজ থেকে একটা ভিডিও যায়, ডাক বিভাগের মহাপরিচালক, আমার কাছে মনে হয়েছে গান পয়েন্টে কেউ তারা বলছে, ভাই বলেন সব ঠিকঠাক আছে, সে এরকম রোবটের মতো এসে বলতেছে যে নগদ নিয়ে কিছু এক নির্দিষ্ট একটি মহলের ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, তারা মিথ্যা গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা একেবারেই কাম্য নয়, আমরা এর প্রতিবাদ করি, ঠিক আছে। সো আমার কাছে এখন আছে, মানে আমার কাছে খুবই অবাক লাগছে ভাই। দেখেন মেইনস্ট্রিম নিউজ মিডিয়া রিপোর্ট করছে, তার মানে তারা তো এভিডেন্স ছাড়া করে নাই। তার পরের দিনই, ঠিক আছে, মেইনস্ট্রিম মিডিয়ার সাংবাদিকদের কাছে তারা গেল, যাওয়ার পরে তারা সাংবাদিকদের বলছে, ভাই নগদ নামে আমরা কোনো কোম্পানি চিনি না, আমাদের সাইন হয়েছে থার্ড ওয়েভ নামে, ঠিক আছে। তারপরে তিনি ভিডিও বার্তা তারা বলতেছে নগদের বিরুদ্ধে এক মহল নির্দিষ্ট স্বার্থের নেশে মহল চক্রান্ত করতেছে। মানে বোঝা যায় যে ভাই এটা একটা সো স্টেজ। এবং ভাই তাহলে আপনি আগে তাহলে গতকালকেই তাহলে আপনি সাংবাদিকের কাছে এটা কেন বলছেন? এবং আমি কোনো ভুইফোর মিডিয়ার কথা বলতেছি না, আমি বলতেছি প্রথম আলো, ডেইলি স্টার, টিভিএস, এরকম এস্টাবলিশড মিডিয়ার আউটলেটের কথা। যাই হোক, তো পরবর্তীতে এটা তখন ফার্স্ট শুরু হয় আমার নগদ নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ার, যে তাইলে এতদিন তাহলে জানতাম যে ডাক বিভাগের সেবা,
তাইলে এটা তাহলে পুরোটা ফেক, পুরোটা তাহলে তখন থেকে জনমনে প্রশ্ন, জনমনে ধোঁয়াশা তৈরি। এবং প্রথম দিকে আমার একটু লাগছে, মানে একটু প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু সন্দেহটা এরকম হয় নাই যে ভাই ডাক বিভাগ কেন। হ্যাঁ, ডাক বিভাগের এই জিনিসটা মানে অনেক রকমের ইন্ডিডি ছাড়া ডাক বিভাগ কি তাদের কাছে গেছিলো নগদের কাছে যে লেস কোল্যাব, নাকি নগদ ডাক বিভাগের কাছে গেছিলো যে ভাই লেস কোল্যাব? তো এখন যাই হোক, এই জনমনে প্রশ্নের সম্মুখীন হওয়াটা আস্তে আস্তে তৈরি হওয়াটা, এবং আমার মনে আছে ভাইয়া এই যে বড় বড় 2-3টা নিউজ পেপারের কথা বললাম, এদের ছাড়া অন্যান্য অনেক ছোটোখাটো মাঝারি টাইপের নিউজ আউটলেটে এই একই রকমের নিউজ ছাপা হয়েছিল। টিভিএস, ডেইলি স্টার, প্রথম আলো, এই 3টা বাদে বাকি সবগুলা 24 ঘন্টার পর আমি পেজ রিফ্রেশ দেখি 404। সিরিয়াসলি? ইয়েস। এবং আমি খবর পাইছিলাম, আমি জানি না কতটুকু সত্যি, তারা অনেক চেষ্টা করছে নগদ থেকে এটাকে মিডিয়ার মানে নিউজটাকে নামায় দেওয়ার জন্য, অনেকভাবে ট্রাই করছে, ফিনান্সিয়াল দিয়ে থ্রেটটা দেওয়া, তো ওরা এটা করে নাই। যেহেতু প্রথম আলো অনেক বড় মানে প্রভাবশালী একটা মিডিয়া, সো প্রথম আলো এটা করে না। প্রথম আলো বরং প্রথম আলোর এগেইনস্টে নগদ থেকে বলা হয়েছিল যে এইটা আসলে ঠিক না, এরকম একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা আসলে এনাফ আমার কাছে যৌক্তিক মনে হয় নাই। পরের দিন আবার প্রথম আলো আবার ছাপাইছে, একটা রিপোর্ট ছাপানো হয়েছে যে গতকালকে নগদ থেকে যা বলা হয়েছিল তা যে সত্য নয়, আমাদের কাছে এভিডেন্স আছে। ওরা ও ইয়েস, এখন আমার কাছে মনে হইতেছে ওরা তো আস্তে আস্তে পুরো একটা পর একটা ডিটেইল প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রভাবশালী পত্রিকা রিপোর্ট করছে, ওরা কি এভিডেন্স ছাড়া করবে নাকি? অবশ্যই তাদের কাছে এনাফ এভিডেন্স ছিল, এবং তারা জানে যদি কেউ চ্যালেঞ্জ করে তারা তখন এভিডেন্স পাবলিশ করে দিবে। যাই হোক, পরবর্তীতে এটা নিয়ে আর কিছু হয় না। পরবর্তীতে তারা বাংলাদেশ ব্যাংক বলল যে ঠিক আছে, আমাদের কমপ্লায়েন্সগুলো একে একে তারা যে অনেকগুলো কমপ্লায়েন্স করে নাই, এটা নিয়ে ডিটেইল মানে নগদের আমলনামা নিয়ে যদি ভাই বলি, মানে আমি তো আপনার মতো মানে ফিনটেক গাই না। আমার যদি মানে স্বাভাবিক যেই খোঁজ খবর নিচ্ছিলাম, অ্যানালাইসিস স্টাডি ছিল, তখন থেকে আমার মনে হয়েছিল যে নগদ ইজ এ বিশাল স্ক্যাম, এটা বিশাল স্ক্যাম হইতেছিল। কারণ ওই সময় ইভেলি নিয়ে স্টাডি করতেছিলাম, ইভেলির সাথে নগদের একটা মিল আছে ভাই। ইভেলি করছে কি আপনাদের মনে আছে, গ্রাহকের টাকা দিয়ে ওরা মার্কেটিং ক্যাম্পেইন করছিল, মনে আছে? ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একদম ওদের প্রাইম স্পন্সর ছিল, এবং ওটাতে অনেক টাকার একটা লেনদেন হয় ওই সময়, এবং তারা মার্কেটিংয়ে হেভি ইনভেস্ট করে। তা আমার কথা হচ্ছিল যে ইভেলি এত টাকা পাইছিল কই, রাইট? ওরা তো, এবং ওরা কী করতো, 100% 200% ডিসকাউন্ট দিত, যে বাই ওয়ান গেট ওয়ান দিত। তাহলে এই এতগুলো টাকা বার্ন করার টাকা পাইতো কই? পরবর্তীতে ফাইন্ড আউট হলো যে তারা গ্রাহকের টাকাই, এক গ্রাহকের টাকা আরেক গ্রাহককে দিয়ে এইভাবে স্কিমের মতো, স্ক্যামের মতো, পঞ্জি স্কিমের মতো, রাইট? নগদের সাথে যেটা মিল, নগদ যেটা করছে পরবর্তীতে 2022 সালের একটা রিপোর্টে দেখা গেল যে নগদ গ্রাহকদের টাকা জামানত রেখে তারা এক্সিম ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন। এটা কি করতে পারে লিগালি? না, অবশ্যই করতে পারে না, একেবারেই করতে পারে না ভাই। এখন তাহলে বলতে পারেন তাহলে ওরা কেমনে করলো? সো এই মানে আমি কোনো রেফারেন্স দেখাইতে পারবো না, এটা মোটামুটি সবাই জানে যে নির্দিষ্ট একটা দলের একটা মানে ছিল, পৃষ্ঠপোষকতা নগদ পেয়েছিল, না হলে কোনোভাবেই এটা করা সম্ভব না। ঠিক আছে, যদিও এটা তানভীর মিশুক সাহেব কিছুদিন আগে লাইভে সেটা অস্বীকার করেছেন যে তারা কোনো পৃষ্ঠপোষকতা পান নাই গত সরকারের আমল থেকে। যাই হোক, এখন ওই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যদি পৃষ্ঠপোষকতা না থাকে, তারা একের পর এক এই যে আনফেয়ার অ্যাডভান্টেজটা কীভাবে নিল? তাহলে তো ভাই বলা যায় এখানে বিকাশ ভিকটিম হয়ে গেল। আমি যেখানে ভাবছিলাম যে একটা ফেয়ার প্লে হবে, সেইখানে আপনি যদি আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে মার্কেটে কম্পিটিশন করে, ওইটা তো হলে কম্পিটিশন না, ওইটা মানে হচ্ছে আপনি বাজারে মার্কেট প্লেয়ারদের চাপে ফেলাচ্ছেন। বিকাশের তো ভাই এই আনফেয়ার অ্যাডভান্টেজটা নাই। ঠিক আছে, বিকাশকেও যদি বলতো ওই যারা পৃষ্ঠপোষকতা করেছে যে হ্যাঁ আমরা বিকাশকেও স্পন্সর করবো, তোমাকে স্পন্সর করবো, দেখি কে জিতে, তাইলে আমি বুঝতাম যে একটা ফেয়ার প্লে হয়েছে। বা ইভেন ছোট যারা প্লেয়ার্স আছে তাদেরকে আর একটু রাইট, হ্যাঁ। সো পুরাই এটা আনফেয়ার অ্যাডভান্টেজ হয়েছে ভাই। মানে এইটা নিয়ে, এটা আমার কোনো কথা না, আমি আপনাদেরকে মানে পত্রিকার রিপোর্ট দিতে পারবো। ঠিক আছে, একটা কাজ করেন তাহলে, আমরা একটা কাজ করি, আপনার যে রেফারেন্সগুলো আছে সেগুলো আমরা ক্যাপশনে প্লিজ দিয়ে দিই, আমার কাছে সব কমেন্ট। হ্যাঁ, ঠিক আছে, গেল এটা। তারপরে দেখেন কীরকম আনফেয়ার অ্যাডভান্টেজ নিছে। প্রথমত
নগদের একটা কন্ট্রিবিউশন আমাদেরকে অ্যাকনোলেজ করতে হবে, সেটা হচ্ছে তারা ডিজিটাল কেওয়াইসি লঞ্চ করে বাংলাদেশে প্রথমবারের মতো, যেটা আর কেউ করতে পারে নাই। তো ব্যাপারটা হচ্ছে ডিজিটাল কেওয়াইসিটা হচ্ছে ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার এনআইডি দিয়ে আপনি কয়েক মিনিটের মধ্যে আপনি নগদের অ্যাকাউন্ট খুলে ফেলতে পারছেন। এটা প্রথম তারাই লঞ্চ করে। কত সালে করছিল এটা 2019 সালে তারা লঞ্চ করেছিল, মনে হয় 2000 বছর, আমি ঠিক শিওর না কত সালে করেছে, কিন্তু তারা মানে প্রথম দিকে ছিল। হ্যাঁ, এইটাই প্রথম করেছিল, কারণ তারা একটা কাস্টমারের পেইন পয়েন্ট অ্যাড্রেস করেছিল যে বিভিন্ন মানে বেশিরভাগ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন বা ইভেন আমরাও দেখবেন একটা প্যারা ফেস করি না, যে এখন একটা নগদে বা কোনো একটা গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, এখন 2-3 পৃষ্ঠার ফর্ম ফিল আপ করতে হবে, ছবি স্টুডিও সাইজের পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়া লাগবে, অ্যাটেস্টেড করতে হবে, সাইন করতে হবে। ভাই এত প্যারার জন্য আমার দরকারই নাই, খুলবো না। তো ওরাই পেইন পয়েন্ট অ্যাড্রেস করেছিল যে ঠিক আছে, আপনি তাতে প্যারা নিতে হবে না, বাসায় বসে মোবাইলে স্ক্যান করবেন আপনার এনআইডি কার্ড। এখান থেকে শুরু তাদের আসলে স্ক্যাম, যতদূর মনে পড়ে আমার। এই যে তারা যে এটার জন্য গভর্নমেন্টকে বলছে যে ঠিক আছে, আপনাদের ডিজিটাল কেওয়াইসি করার স্বার্থে আপনাদের জাতীয় নির্বাচন কমিশনের সার্ভারে অ্যাক্সেস লাগবে। ওইখানে পুরো 18 কোটি মানুষের ডেটা ওইখানে, বা যারা এনআইডি যাদের আছে, সরি 18 কোটি না, মানে যাদের এনআইডি আছে। সো তার মানে হিউজ অ্যামাউন্ট অফ পিপল অ্যান্ড ডেটা। সো ওইখানে যদি আপনি অ্যাক্সেস করে অটোমেটিকলি নগদে আপনি আপনার কোম্পানির অ্যাকাউন্ট ইউজার ক্রিয়েট করে নেন। ইউজার ক্রিয়েট করা মানে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ওইখান থেকে আপনি কী নিচ্ছেন, নাম, ঠিকানা, বাবার নাম, জন্ম তারিখ, এই তো, আর তো কিছু দরকার নাই। এগুলো নিয়ে অটোমেটিকলি যদি আপনি কয়েক কোটি রাতারাতি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, এটা তো পুরো আনফেয়ার, ইলিগেল একটা ব্যাপার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা প্রাইভেসি ব্রিচ। আমার এগেইনস্টে আমাকে না জানায় আমি গভর্নমেন্টকে ট্রাস্ট করে দিয়েছিলাম আমার পার্সোনাল ডেটা, সে আবার তার আরেকটা আইডেন্টিটি দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে। সো এই অ্যাকাউন্টের এগেইনস্টে যদি কোনো ট্রানজ্যাকশন হয়, ফর এক্সাম্পল যদি কোনো ইলিগেল ট্রানজ্যাকশন হয়, মানে আইন তো আমারে ধরবে, আদালত তো আমারে ধরবে, যেটা তোমার আন্ডারে হয়েছে, তোমার এনআইডি, তোমার নাম, তোমার ছবি। আমি তো তখন যতই বলি যেটা আমাকে না জানায় করছে, তখন তো এটা ধোপি টিকবে না। দিস ইজ এক্স্যাক্টলি নগদ ডিড ওই সময়টাতে। এটা নিয়েও আমার এখনো মনে আছে যে পেপারে হয়েছিল, নিউজ পেপারে। ওই নিউজের লিঙ্ক আমাদের দিতে পারবেন? আচ্ছা, হ্যাঁ, দিয়ে যদি না ওটা সরায় ফেলা হয়, আমার স্পষ্ট মনে হয়েছে এই জিনিসটা করছিল। কেন করছিল ওই সময় আমি জানি। তখন তৎকালীন সরকারের মনে হয় খুব সম্ভবত তাদের তৎকালীন সরকারের কাছে নগদ কোনো প্রমিস করেছিল, অথবা তৎকালীন সরকারের একটা চাপ ছিল নগদের উপরে, হয়তো কোনো একটা হবে, যে কোনো কারণে হোক। নগদ তখন এই ব্যাপারটা নিয়ে একটু ব্র্যাগিং করেছিল যে আমাদের এত একটা বিগ অ্যামাউন্ট অফ, আমার নাম্বারটা মনে নাই, যে ইউজার ক্রিয়েট হয়েছে অল্প সময়ের মধ্যে। দ্যাট মিনস উই আর সো সাকসেসফুল। হ্যাঁ, আমাদের অপারেশন খুবই সাকসেসফুল ছিল, জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা ছিল, যার কারণে আমরা এত অল্প সময়ের মধ্যে পাইছি। ঠিক আছে, সো এইটা কিন্তু নগদের করার দরকার ছিল না, কারণ অলরেডি তারা যে ডিজিটাল কেওয়াইসির ইনোভেশন ছিল, বা ইউএসএসডিডির যে কোড দিয়ে তারা করতো, ফিচার ফোন দিয়েও কিন্তু তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা টেকনোলজি এনেছিল, একটা ফিচার এনেছিল ওই সময়টাতে, যেটা কিন্তু আর কেউ করে না ওই সময়। দুইটাই কিন্তু করেছিল নগদ। সো এইটার কারণেই তাদের হু করে ডিজিটাল ইউজার, তাদের নগদের ইউজার কিন্তু বাড়া শুরু করে। টেকনিক্যালি তারা ভালো কাজ করছে, এই জায়গাটা খুব ইনোভেটিভ ছিল, মুভ ছিল। সো তাদের কিন্তু ওই 2 নাম্বারটা করার কোনো দরকার ছিল না। সো যাই হোক, তারা এটা করছে, করার পরে গিয়ে এরকম একটা, মানে এটা রিজনটা ছিল এরকম যে তারা এইটা জাস্ট নাম্বারটা শো করছে গভর্নমেন্টের কাছে, যে এইটা দেখো, দিস ইজ আওয়ার সাকসেস কেপিআই। ঠিক আছে, যে আমরা যে সাকসেসফুল হয়েছি এইটা হচ্ছে আমাদের কেপিআই। সো এটা একটা, তো ওই সময়টা থেকে আমার মনে হচ্ছিল যে ইভেন ওই সময়টাতে আমার মনে আছে যে সোলাইমান শোকন সাহেব একটা ফেসবুকের একটা গ্রুপে ক্লেম করেছিল যে আমাদের আজকে 1000 কোটি টাকার ট্রানজ্যাকশন মাইল ফলক পূরণ হলো। সে এটা ক্লেম করেছিল 2020 সালের শুরুর দিকে। তখন 1 বছর হয়েছে, 1 বছর হয় নাই ভাই তখন। সো আমার কাছে এই ব্যাপারটা একটু উইয়ার্ড, এবং অনেকেই তাকে চ্যালেঞ্জ করছিল ওই সময় যে ভাই আপনার সোর্স দেখান, কে করছিল এটা। তো যাই হোক, সে তখন এটাই করতে পারে। পরবর্তীতে উনি পোস্টার ডিলিট করে দিতে বাধ্য হয় কয়েক ঘন্টা পর। যাই হোক, তো তখন থেকে আমার রাডারে ধরা পড়ে যে নগদ তাইলে কি সেকেন্ড আরেকটি ইভ্যালি হতে যাচ্ছে, কারণ একের পর এক তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। অভিযোগ আসাটা সমস্যা না, সমস্যা হচ্ছে যে অভিযোগগুলোকে তারা অ্যাড্রেস করছে না, কোনো অ্যাকসেপ্টেবল অ্যান্সার দিচ্ছে না পাবলিকলি। তখন আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে, এবং পরবর্তীতে যত দিন গিয়েছে নগদের বিরুদ্ধে যে এই ধোঁয়াশা, বিভ্রান্তিকর তথ্য, তারপরে এই যে মালিকানা নিয়ে, ডাক বিভাগ নিয়ে, তারপরে জনগণের টাকা নিয়ে, ডিজিটাল ব্যাংক নিয়ে, বিভিন্ন রকম ব্যাপারগুলো নিয়ে তখন আরও এটা মানে দূর তো হয়ই নাই, আরও বদ্ধমূল ধারণা হয়েছে যে এখানে একটা ঘাপলা আছে। সো রিসেন্টলি যদি সংক্ষেপে বলি, রিসেন্টলি দেখেন যে গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের 5ই আগস্টের পর বাংলাদেশ ব্যাংক আবার টেক ওভার করেছে নগদকে, এবং বাংলাদেশ ব্যাংকের নতুন যে গভর্নর, নিযুক্ত গভর্নর, উনি এসে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে মিডিয়ার সামনে রিসেন্টলি বলেছে, এটা কয়েকদিন আগে। তো গত সপ্তাহে 6 দিন আগে কয়েকটা নিউজ পেপার নিউজ রিপোর্ট করে। আমি যদি বলি, প্রথমে আপনার নগদের যে ডিজিটাল ব্যাংক, নগদ কিন্তু প্রথমে
এই যখন দেখতেছে যে তাদের বিরুদ্ধে এই প্রবলেমগুলো হয়, এবং হ্যাঁ এখন আপনার ওই MFS অ্যাক্ট 2018 এইটা কিন্তু নগদ এটা অ্যামেন্ড করায়। মানে আইনটা ছিল এরকম যে কোনো MFS ব্র্যান্ড যদি অপারেট করতে চায়, এইটা বাংলাদেশে অপারেটিং এক্সিস্টিং কোনো কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি হিসাবে তারা রান করতে পারবে। যেই কারণেই বিকাশ ইজ ব্যাকড বাই ব্র্যাক, তারপরে রকেট ইজ ব্যাকড বাই DBPL, উপায় হচ্ছে ইউপে, ইউনাইটেড কমার্শিয়াল, রাইট, রাইট। সো প্রত্যেকটা MFS কিন্তু ব্যাকড বাই এক্সিস্টিং কমার্শিয়াল ব্যাংক। হাউ অ্যাবাউট নগদে কিন্তু কিছু নাই। এই কারণে তারা এটাকে চেঞ্জ করায় বাংলাদেশ ব্যাংকের, এবং এটা ফোর্স করে তারা এটা রাতারাতি এটা চেঞ্জ করায় কী করলো, ডিজিটাল ব্যাংকের একটা অনুমতি নিয়ে নিল। এবং যখন এই রিপোর্টটা আমরা মানে নিউজে আসছে, তখনই আমরা বুঝতে পারছি যে এটা জাস্ট গোজামিল দেওয়া ভাই, ঠিক আছে। ওরা যেটা চেঞ্জ করে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল এন্টিটি হিসাবেই করে, এবং এটার সাথে গভর্নমেন্টকে ওরা অ্যাড করে দেয়, যার ফলে ওদের এই বাধ্যবাধকতা থাকে না যে আমরা অর্থ মন্ত্রণালয়ে বা আমরা বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্স মেনটেন করবো। সো এইখানে দেখেন, আপনি যদি আপনার সব কিছু যদি লিগ্যাল থাকতো, ডকুমেন্ট থাকতো, আপনি যদি সব কিছু লিগ্যালাইজ করা শুরু করতেন, আপনি কিন্তু আইন এডিট করতেন না, রাইট। তো যখনই আপনি আইন এডিট করে আপনার স্বার্থে নেবেন, তখন তার মানে এখানে একটা ঘাপলা আছে। তাও আপনি কখন করতেছেন, অভিযোগ ওঠার পর। আপনি যদি অভিযোগ ওঠার আগে করতেন, বুঝতাম আপনি ক্লিয়ার। সো যাই হোক, এখন দেখেন আমার বক্তব্য হচ্ছে যে কোনো একটা গভর্নমেন্ট কোনো একটা MFSকে ব্যাকআপ দিচ্ছে বা পৃষ্ঠপোষকতা করছে, এইটা আমার আপত্তি না, বরং এইটা নগদ আরও মানে তাদেরকে তাদের অ্যাডভান্টেজে ইউজ করতে পারতো। ফর এক্সাম্পল, আমার পক্ষে এখন সরকার আছে, তার মানে এখন আমি চেষ্টা করব সমস্ত ডকুমেন্টগুলোকে, কমপ্লায়েন্সগুলোকে সব কিছু ইস্যু সলভ করে ফেলার জন্য। অন্যদের হয়তো এটাতে বেশি সময় লাগে, টাকা পয়সা লাগে, আমার হয়তো এত সময় টাকা পয়সা লাগবে না, জাস্ট আমি সব কিছু লিগালাইজ করে ফেলতে পারবো, সব কাগজপত্রগুলো। ওয়ারেস নগদ যেটা করছে, যতটুকু আমার যেটা মনে হয়, নগদ চিন্তা করে দেখছে যে আমার পক্ষে তো মানে গভর্নমেন্ট আছে, সো আমার এগুলো নিয়ে কাগজপত্র নিয়ে কেউ কথা বলে সাহসী পাবে না। সো যার ফলে এখন নগদ নিয়ে এত প্রশ্ন উঠছে। এবং যখন বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি গভর্নর সাহেব এসে যেটা বলতেছিলাম ডিজিটাল ব্যাংকের কথা, প্রথমেই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স সাসপেন্ড করেছে, ক্যান্সেল করে নাই, সাসপেন্ড করেছে, মানে স্থগিত করেছে। এবং অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট এটাকে আবার নতুন করে রিভিউ করা হবে, রিভিউ করে যদি মনে হয় যে তারা এটা ডিজার্ভ করে, নগদ এটা ডিজার্ভ করে, তারা দিবে, আর যদি না মনে হয় তাহলে তারা এটা ক্যান্সেল করে দিবে। তারপরে যেটা করলো, এই যে একদম তারা যে এতবার ডিগবাজি খেয়েছে, কত একবার আর্থিক প্রতিষ্ঠান, আরেকবার ডিজিটাল ব্যাংক, একবারে গভর্নর সাহেব এই ওয়ার্ডটাই ইউজ করেছেন, ডিগবাজি খাওয়াটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি ওনার প্রায় লম্বা একটা ভিডিও পুরোটা দেখেছি, আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েন যাতে কেউ আগ্রহী থাকলে দেখতে পারবে। তো তারা ঠিক গভর্নর সাহেব এই ওয়ার্ডটাই ইউজ করছে যে নগদে বিভিন্ন সময় ডিগবাজি খেয়েছে। তো এই কারণে আমার মনে হচ্ছে, এবং আরও যেটা অ্যাকুইজিশন ভাইয়া সবচাইতে ভয়াবহ, নগদের বিরুদ্ধে সবচাইতে এখন পর্যন্ত আমার মনে হয় সবচাইতে ভয়াবহ যে অভিযোগটা, নগদ প্রচুর মানি জেনারেট করছে ভাইয়া। এটা একটু বোঝা। এই মানির ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি যেটা হয়, বা মানিটা হচ্ছে ব্যাপারটা, ধরেন আমার মানে ওই যে বাংলার প্রবাদে আছে যে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই, রাইট? শুনেছেন? না তা শুনিনি, কিন্তু কিছুটা একটা বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে হচ্ছে ও খাতায় লিখে রাখছে যে আমার গোয়ালে 10টা গরু আছে, কিন্তু গোয়ালে গিয়ে দেখবেন গরু নাই, এর সাথে বা 10টা নাই। ইমানি সম্পর্কটা হচ্ছে, ধরেন আপনি সারাদিনে আপনি একটা MFS এর মালিক, সারাদিন আপনি আপনার বিভিন্ন গ্রাহকের কাছ থেকে 100 টাকা নিয়েছেন, দিন শেষে আপনি আপনার সিস্টেমে লিখেছেন একটা শূন্য বাড়ায় 1000 টাকা নিয়েছেন। এই যে 900 টাকা যে বাড়তি নিলেন, এই 900 টাকা হচ্ছে ইমানি, মানে 900 টাকা ফাঁকা ইমানি, 900 টাকা ফাঁকা ইমানি। মানে ভাইয়া বলতে চাচ্ছে যে ডিজিটাল কারেন্সি তো এখানে 100ই হওয়ার কথা, 100ই হওয়ার কথা, রাইট? কিন্তু আমি এটাকে যদি ডিজিটাল কারেন্সি কি ভাই, মানে ভাই এটা তো ভয়ঙ্কর। হ্যাঁ ওইটাই, আপনি ডিজিটাল কারেন্সি কি ভাই, আপনার এই অরিজিনাল কাগজের টাকাটা আপনি যখন ক্যাশ ইন করছেন, এইটা ডিজিটালি, কিন্তু আসলে তো অরিজিনাল টাকাই, রাইট? জাস্ট এটাকে ডিজিটালি দেখাচ্ছে। ডিজিটাল মানি তো ফেক মানি না, বা হাওয়ার মানি না। হাওয়ার মানিটা কখন হবে, যখন আপনি এই 100 টাকার জায়গায় বা 1000 টাকার জায়গায় আপনি 1 লাখ টাকা বানাবেন। এই যে বাকি যেই 99,000 টাকাটা, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ফেক মানি। দিস ইজ এক্স্যাক্টলি নগদ ডিড। এখন আপনি বলতে পারেন যে তাইলে ভাই সবগুলো তাইলে যখন ক্যাশ আউট করবো তখনই ধরা পড়ে যায়। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে নগদের যতগুলোর ইউজার বা যে কোনো MFS-এর ইউজার একদিনে কি সবাই সাইমালটেনিয়াসলি ক্যাশ আউট করে, বা একদিনে সবাই ক্যাশ আউট করে? অফকোর্স না, একদিনে সবাই ক্যাশ আউট করে না। যদি করতো তাহলে এই ধরা পড়তো। এটা যেহেতু করে না, এই সুযোগটাই নগদ নিয়েছে অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং। এখন যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন নগদ প্রচুর ডিজিটাল মানি বা মানি ক্রিয়েট করেছে,
এবং এইটা তারা আর করতে দিবে না, এবং এইটার জন্য তারা প্রশাসক নিয়োগ দিয়েছে 6 জন আগামী 1 বছরের জন্য, যারা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নগদের পরিচালনার বোর্ডে, এবং নগদের যে আগের যে পরিচালনার বোর্ড এবং সিইও ডেজিগনেশন ছিল, দুইটাই বাংলাদেশ ব্যাংক বাতিল ঘোষণা করেছে। এখন নগদ পরিচালিত হচ্ছে ওই 6 জন প্রশাসক দ্বারা। তারা এখন এই সমস্ত ডিসক্রিপেন্সিগুলো, এই সমস্ত যেই কি বলবো হিসাবের গরমিলগুলো, এগুলো সব ঠিকঠাক করবে। আমি জানি না কীভাবে করবে, কারণ এগুলো খুবই জটিল প্রসেস। এটা হলো একটা। সেকেন্ডলি, খেয়াল করে দেখেন গভর্নর সাহেব কী বলেছেন, যে নগদ ডিজিটাল মানি তৈরি করেছে। ভাই, মানি তৈরি করতে পারে কি? একমাত্র গভর্নমেন্ট, টাকশাল, রাইট? নগদ তো টাকশাল না, তাইলে তারা তৈরি কেমনে করলো? তৈরি করছে অমনি। তার কারণ হচ্ছে যত টাকা তাদের আমানত ছিল গ্রাহকের, তাদের ওইটার এগেনস্টে ওই পরিমাণ টাকা ছিল না, এবং বিশাল গ্যাপ। এবং বিশাল গ্যাপের কথা গভর্নর সাহেব যদিও বলেন না, কিন্তু আমি ধারণা করে নিচ্ছি এটা বিশাল গ্যাপ, কারণ শত শত কোটি টাকার লেনদেন হয়েছে, রাইট? এবং উনি বলেছেন ব্যালেন্স ওয়াজ মাইনাস। একটা মাইনাস কখন ব্যালেন্স হয়? ঠিক আছে। সো এখন এটা হচ্ছে নগদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় এলিগেশন ভাই, যে আপনি টাকা তৈরি করেছেন। তার মানে টাকা যদি তৈরি করেন, তার মানে আপনি টাকা নয়ছও করতে পারেন। একমাত্র আপনি জানেন কতগুলো ফেক মানি আর কতগুলো রিয়েল মানি, রাইট? যেহেতু ফেক মানি, সেহেতু ইচ্ছা মতো আপনি নয়ছও করতে পারবেন, ঠিক আছে? তো বেসিক্যালি ওই সময়টাতে নগদ যেটা করে, মানে প্রথম যেটা ই মানি নিয়ে ঘাপলা করে একটা, সেকেন্ড হচ্ছে এক্সিম ব্যাংকের কাছ থেকে সে 500 কোটি টাকা লোন নেয়। কিসের এগেনস্টে? গ্রাহকদের যে জমা করতেছে, গ্রাহকদের টাকা যে আমানত জমতেছে, ক্যাশিনের টাকা ট্রাস্ট ফান্ডে বা ট্রাস্ট কাম সেটেলমেন্ট ফান্ডে, ওইটার এগেনস্টে সে 500 কোটি টাকা লোন নেয় থার্ড ওয়েভ টেকনোলজিস এক্সিম ব্যাংক থেকে, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন, দিস ইজ ভেরি কমপ্লেক্স কিন্তু। আচ্ছা, এরপরে ঋণের শর্ত অনুযায়ী এক্সিম ব্যাংক যখন দেখে যে ঠিক মতো টাকা পয়সা দিচ্ছে না, কারণ ওরা তো ইনস্টলমেন্ট দিবে, একটা সুদের টাকা দিতে হয়, যেহেতু লোন নিছেন আপনি। তো যখন দেখে লোনের টাকা বকেয়া হয়ে গেছে, ওই সময় এক্সিম ব্যাংক নগদের ট্রাস্ট ফান্ড থেকে 317 কোটি টাকা নিয়ে ওদের একটা অর্থ সমন্বয় করে, রাইট? এই 317 কোটি টাকা কাদের টাকা? গ্রাহকের টাকা। গ্রাহকের টাকা ভাই, নগদের গ্রাহকের টাকা। এগুলা কিন্তু ই মানি না, এটা পিওর অরিজিনাল মানি, রিয়েল কারেন্সি, ক্যাশ টাকা, ঠিক আছে? আচ্ছা, গেল। তো অ্যাকর্ডিং টু টিভিএস রিপোর্ট, ওই সময়টাতে বাংলাদেশ ডাক বিভাগের অধীনে, ডাক বিভাগে যে এমএফএস লাইসেন্স ছিল, ওই লাইসেন্সের অধীনে নগদ পরিচালিত হচ্ছিল। আচ্ছা, তো সেই জন্য বাংলাদেশ ব্যাংক ডাক বিভাগকে তখনই করে যে তোমার যে 317 কোটি টাকা, এটা তুমি পরিশোধ করবা, কারণ এটাতে ঋণ ডিফল্ট হয়ে গেছে, কারণ এটাতে জনগণের টাকা। তো এই টাকা তুমি আবার ব্যাংকে দিয়ে মানে সমান করে দিবা তখন, রাইট? আচ্ছা, তখন ডাক বিভাগ বলে না, আমরা তো এইটা নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এটা দিব না। তখন মোস্তফা জব্বার একটি স্টেটমেন্ট দেন, এবং সেইটাও নগদের কী বলে টিভিএসের ইনফোগ্রাফিক্সে ছিল। তখন মোস্তফা জব্বার সাহেব, তখন উনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন ওই সময়, তখন সাংবাদিক দিশে বলে যে নগদ ডাক বিভাগের মালিকানার কোনো অংশ নয়, ঠিক আছে? তার মানে নগদ বা থার্ড ওয়েভ টেকনোলজি যদি কোনো লোন নিয়ে থাকে, সেটা দায়ভার ডাক বিভাগের না, ঠিক আছে? তখন থেকে আসলে বড় ধরনের একটা প্রশ্ন জনমনে তোলা শুরু হয়, এবং তখন থেকেই মানুষ আসলে, এবং ওই সময়টাতে আমি দেখেছি যে ওই সময় ফেসবুকে অনেকেই লেখালেখি করতেছিল যে ভাই এটা কি ভ্যালির চাইতে বড় স্ক্যাম কোম্পানি কি না নগদ। তখন জনমনে এটা হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, তো পরবর্তীতে গভর্নর সাহেব এখন 5ই আগস্টের পর যখন এটা নিয়ে আবার জনমনের প্রশ্ন হওয়া শুরু হলো, যেহেতু এইটা বিগত সরকারের আমলে অনেক পৃষ্ঠপোষকতা পেয়ে এসেছে, বিভিন্ন রকমের অনৈতিক আনফেয়ার অ্যাডভান্টেজ এবং যেগুলো মানে গোজামিল দিয়ে, যেটা হয়তো পাওয়ার কথা না, এরকম লাইসেন্স নিয়ে তারা কাজ করতেছিল, এবং নগদ কিন্তু ফুললি কখনো লাইসেন্স পায় নাই, তারা লাইসেন্স রিনিউ করে করে কাজ চালাচ্ছিল। তো এতদিন এভাবেই চলতেছিল নগদ, ঠিক আছে? মানে আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে বা গোজামিল দিয়ে সবটি চলতেছিল। তো এটা নিয়ে কিন্তু মিডিয়ার রিপোর্ট করা বা আমাদের লেখালেখি করা, এগুলো কিন্তু জারি ছিল। তো যখন 5ই আগস্টের পর যখন সব কিছু চেঞ্জ হয়ে গেল, নতুন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, তখন এইটা তারা বাংলাদেশ ব্যাংক মনে হলো যে ব্যাপারটা একটা সুরাহা করা দরকার। তো গভর্নর সাহেব আরও যেটা বললেন যে তারা আসলে এটাকে 100% ট্রান্সপারেন্সিতে নিয়ে আসবেন। ঠিক এক্স্যাক্টলি এইভাবেই কথাটা বলছেন যে তারা 100% ট্রান্সপারেন্সি এনশিওর করবে, এবং নগদকে পুনর্গঠন করা হবে। নগদকে 6 জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে 1 বছরের জন্য, যাতে করে প্রতারণার হাত থেকে বা গ্রাহকদের টাকা সেফ থাকে। তো আর হচ্ছে
গভর্নর সাহেব এও বলেছেন যে এইটাকে বিকাশের মতো করতে হবে, বিকাশের মতো ট্রান্সপারেন্সি। তাই বিকাশকে একটা রোল মডেল হিসেবে দেখা হচ্ছে আমার মনে হচ্ছে, কারণ বিকাশ মার্কেট লিডার। এবং বিকাশের বিরুদ্ধে আপনি দেখেন নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বিকাশের বিরুদ্ধে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ নাই। এবং বিকাশ কিন্তু বাংলাদেশের প্রথম ইউনিকর্ন কোম্পানি, এবং এইটাও গভর্নর সাহেব অ্যাড্রেস করেছেন যে বাংলাদেশের প্রথম ইউনিকর্ন কোম্পানি, ট্রান্সপারেন্ট কোম্পানি। সো আমরা বিকাশের মতো নগদকেও ট্রান্সপারেন্ট করতে চাই। সো বিকাশকে রোল মডেল রেখে গভর্নর সাহেব এটা করেছে, ঠিক এক্স্যাক্টলি বিকাশের নামটা সে বলেছেন। সো এইটা আমরা মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ তারা আসলে বাংলাদেশ ব্যাংকের একটা সদিচ্ছা রয়েছে এই ব্যাপারটা সুরাহা করার জন্য। লেটস সি, এখন জনগণের যে টাকাগুলো রয়েছে বেসিক্যালি জনগণের টাকা সেভ করার জন্যই কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক এটা টেক ওভার করেছে বা গভর্নমেন্ট টেক ওভার করেছে। এখন এই ব্যাপারগুলো আবার প্রসেস, তারা ডিজিটাল ব্যাংকের যে লাইসেন্সটা পেয়েছিল এটা রিভিউ করা হবে, এবং রিভিউ করলে তারা যদি পায় তারা দিবে, আর যদি না পায় তারা এটা রিভোক করবে লাইসেন্স। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এবং এরপরে বাংলাদেশ ব্যাংক অ্যাকর্ডিং টু গভর্নর সাহেব যে, এবং এটার পর তারা আবার এটা মানে গভর্নমেন্টের ইচ্ছা না এটাকে গভর্নমেন্টের হাতে রাখার, এটা আবার প্রাইভেট এন্টিটির হাতেই তারা ছেড়ে দিবে অ্যাজ পার হিজ স্টেটমেন্ট। তো বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য এখানে খুবই সৎ, এবং তাদের এই ইন্টারভেনশনটা খুবই দরকার ছিল। না হলে যে কোনো সময় এটা মানে যে প্রচুর পরিমাণে যে মানি জেনারেট হয়েছে এই ব্যাপারগুলো শেষ পর্যন্ত আসলে জনগণই ক্ষতির সম্মুখীন হতো। ঠিক আছে, তো আমরা আসলে আমরা চাই মার্কেটে একটা কম্পিটিশন থাকুক, আমরা চাই না নগদ বিলুপ্ত হোক, কারণ নগদ বিলুপ্ত হলে অন্য কোম্পানিগুলো তখন মনোপলি করার সুযোগ পাবে। সো দিন শেষে আমরা ক্ষতিগ্রস্ত হবে, মানে এন্ড ইউজাররা। তো আমরা চাই মার্কেটে কম্পিটিশন থাকুক, কিন্তু তাই বলে কেউ কোনো মার্কেট প্লেয়ার আনফেয়ার অ্যাডভান্টেজ নেক এটা আমরা অবশ্যই চাই না। আমরা চাইবো ফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ের যে কমপ্লায়েন্সগুলো রয়েছে এগুলো মেনটেন করেই কোন এমএফএস ব্র্যান্ডগুলো দেশের বাজারে পরিচালিত হোক, মার্কেট কম্পিটিশন থাকুক, একটা ফেয়ার কম্পিটিশন থাকুক। তাহলে দিন শেষে এটা সুস্থ প্রতিযোগিতার জন্য ভালো হবে, বাজারের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে যারা ইউজার এমএফএস। কিন্তু কোনো একটা কোম্পানি যদি আনফেয়ার অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করে এটা সবার জন্য আসলে খারাপ হয় আনডাউটেডলি। তবে আরেকটা জায়গা মনে হয় অ্যাড্রেস করা দরকার ভাই, সেটা হইতেছে বিকাশ। আপনি একটু দেখেন, দে হ্যাভ নট অনলি থট অ্যাবাউট দেয়ার কাস্টমার, শুধু কাস্টমারের কথাই ভাবে নাই, তারা যেই মানুষটার মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছায় অর্থাৎ এজেন্ট, তাদেরকে ভাই আপনি এটা জানেন, তাদেরকে যেই পরিমাণ তারা দাম দিছে, কীরকম দাম দিছে সেটা হচ্ছে তুমি দেখেন নগদ আসার পরে ক্যাশ আউট চার্জ কমানোর কত চেষ্টা করছে, হ্যাঁ ওর ভালো করছে, ঠিক আছে, তোমরা মনোপলি ভাঙতেছো, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু তুমি যেই এজেন্টরে বাধ্য করতেছো ক্যাশ আউটের চার্জ কমাইতে, দিন শেষে তো ওরও লস, কারণ ক্যাশ আউট চার্জ একদম কমে গেলে ওই লোকের কমিশনও কম। রাইট, হ্যাঁ। ইউ উইল হ্যাভ টু গিভ দ্য সার্ভিস, তুমি তো সার্ভিস দিবা, কাস্টমারের এন্ডে গিয়ে সার্ভিস দিবা একদম থ্রুতে, যেই মানুষটাকে তার স্বার্থটা ইনশিওর করতে হবে। সেই মানুষটা যদি সার্ভিস দেওয়ার মতো মাইন্ডসেটে না থাকে, তার ব্যবসায়ী যদি না চলে, দিন শেষে সার্ভিস সে কিভাবে দিবে, গাড়ি দিয়ে না হাসি মুখে। এক্স্যাক্টলি, বিকাশ এই জন্য তাদের ফ্যামিলি, আমি শুনছিলাম যে ফ্যামিলিতে তারা ইন্স্যুরেন্স এবং ফ্যামিলির জন্য ট্রিটমেন্টের জন্য আলাদা করে ভাতারাতায় প্রেফার করতে, যেটা আর কেউ করে নাই, নট অনলি জাস্ট নগদ, এটা আর কেউ করে নাই। আমার কাছে এইরকম নানান, অথবা আপনি আরও মার্কেটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন একাধিক, আমি মানে এক টানতে চাচ্ছি না, আমার কাছে মার্কেটিংও যদি বলেন ভাই, যেহেতু আমরা এখন মার্কেটিং ব্র্যান্ডিং নিয়ে বেশি কাজ করি, মার্কেটিংও যদি বলেন বন্ধু, আমার মনে পড়ে যে রকেটে মনে হয়, রকেটের তুই যে দেখিস না এখানে রিচার্জ করুন এরকম বা ক্যাশ আউট করুন এইসব ফেস্টুন টাঙানো থাকে না, ইন্টারেস্টিংলি রকেটে কোনোদিন আপনি কোনো মানুষের ছবি দেখেন নাই। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নোটিস করছি রকেটে কোনো মানুষের ছবি নাই। আপনি বিকাশে সবসময় দেখবেন অমুক নায়ক তমুক নায়িকা ছবি দিয়ে ক্যাশ আউট করছে, বিকাশ করছি, এরকম নগদও তো আছে, এরকম নগদও করছে, নগদ সবগুলোতেই করছে, কিন্তু রকেট করে না। ভাই করে নাই কেন? তুই সব জানিস। আমি এটার পেছনে কোন এজেন্সি আছে আই ডু নট নো। উনি বাংলাদেশের স্বনামধন্য একজন নায়ক, তার একটা এজেন্সি, অনেক আগের আমলের নায়ক। এনিওয়ে, সো যিনি কিনা রকেট নামটা তৈরি করে দিয়েছে, রিব্র্যান্ডিং করছিল ডাচ বাংলা ব্যাংক থেকে এক্স্যাক্টলি রকেট, এবং রকেট থেকে পরে টাকার রকেট কেন আসছে সেটাও খুব মজার স্টোরি আছে, ওদিকে যাব না। আসল কথা যদি বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে ভাইয়ার কথা একদম ঠিক, সেটা হচ্ছে মার্কেটে মানুষের চাহিদা বোঝা, মানুষের সাইকোলজি বুঝে কোন জিনিসগুলো নিয়মিত তার কাছে প্রকাশ করা, এবং নিজেকে কি হিসেবে পজিশন করবো। আমি কি রাত 3টার সময়ের একটা বন্ধু যে এখানে টাকা কোথাও নাই, টাকা বের করার বন্ধু, নাকি না আমাকে আবার ওই যে ঘুরিয়ে প্রসেস ঘুরিয়ে টাকা। আমি একদম সিরিয়াসলি বলতেছি, আমি একবার বরিশাল ইউনিভার্সিটিতে গেছিলাম, এটা একদম মানে সিরিয়াসলি, আমি টাকা আমার মানে আসলে টাকার দরকার ছিল, আমার টাকার মানে আমি চিন্তা করলাম আল্লাহ আমি কেন টাকা রাখিনি, আমি বিপদে পড়ে গেছি। তখন বাজে রাত 12টার সময়,
আমি একটা টঙের দোকান থেকে 4,000 টাকা তুলছি, আমি তখন বুঝছি যে কি ভাই মানে দিস ইজ হাউ এমএফএস ইজ আমি চেঞ্জিং। টঙের দোকান চা খাইলাম আমি ভাই আপনার দেখছি সামনে একটা এটিএম বুথ ছিল, এটিএম বুথ বন্ধ, হ্যাঁ ওটা বন্ধ ছিল হোয়াট এভার কারণ, কিন্তু আমি তখন টঙের দোকান ভাই আপনার কি মানে আমি হচ্ছে ক্যাশ আউট করা যাবে, উনি এভাবে বলছে কত লাগবে, কত লাগবে কত আছে আমি মনে হয় 4,000 দেন, হ্যাঁ হবে দেখবেন একটা খেয়াল করে একটা ভাববে কিন্তু মানে বুঝাচ্ছে কি মনে হয় ব্যাপারই না, আরে মারেন এক্স্যাক্টলি ভাইয়া, দিস ইজ এক্স্যাক্টলি হাউ ক্যাশলেস সোসাইটি ওয়ার্কস। আমরা যদি ভারতের দিকেও তাকাই, আপনি দেখবেন যে পেটিএমে যখন লঞ্চ করা হয়েছিল ওই সময়টাতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজনও পেমেন্ট করতে পারতো পেটিএম দিয়ে স্ক্যান করে। ফার্স্ট মুভার, হ্যাঁ ফার্স্ট মুভার ছিল ওই সময়। তারা একটা ডাবওয়ালা বা একজন সিএনজিওয়ালা রিক্সাওয়ালা তারাও পে করতেছিল ক্যাশলেস দিয়ে। সো একটা ক্যাশলেস সোসাইটি কখন হয়? যখন একটা দেশের প্রান্তিক জনগোষ্ঠী এই সিস্টেমে অ্যাডাপ্ট করে, তারাও ক্যাশলেসের ভিতরে চলে আসে, তারাও ক্যাশলেস ট্রানজ্যাকশনে অভ্যস্ত হয়ে পড়ে, তখন একটা সোসাইটি চলে আসে। এবং এইটা হচ্ছে একটা বলতে পারেন একটা গ্রোথের একটা সোসাইটি, যে মডার্নাইজেশন হচ্ছে, উন্নতি করতেছে, গ্রোথ আসতেছে, এটা একটা সূচক বলতে পারেন। এবং যদি আপনি বাইরের দেশে দেখেন, উন্নত বিশ্বগুলোতে ওদিকেই তারা যায়, তারা এটাকে এমফাসাইজ করে যে এই সোসাইটিটা আরও বেশি ক্যাশলেস হবে এবং কীভাবে এটাকে আরও ক্যাশলেস করা যায়। যেমন আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম, আমি টানা 3 বছর আমি কোনো নোট দেখি নাই। ওই সময় আমার ট্রানজ্যাকশন হতো অনলাইনে। তো যদিও মোবাইল ফিন্যান্স ছিল না ওই সময়টাতে, 2008-9 সালের কথা বলছিলাম আমি, কিন্তু আমার ট্রানজ্যাকশনগুলো ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো সব হতো হচ্ছে ইন্টারনেটে, আপনার ইন্টারনেটের মাধ্যমে, আমি চোখেও দেখতাম না। সো ইট ইস এ মোরলেস এ ক্যাশলেস সোসাইটি অ্যাজ ওয়েল। সো মোবাইলটা আসার পরে এটাকে আরও ত্বরান্বিত করেছে, আরও ইজিয়ার করেছে, আরও গণমানুষের কাছে পৌঁছে দিয়েছে। গ্রেট 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 ভাই, আমি আরেকটা জিনিস একটু ডিপ ডাইভ করতে চাই। আমি একটু কেস স্টাডি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতেছি যে এখানে বিকাশ, ঠিক আছে বিকাশ ভালো করতেছে, গ্রেট মার্কেট লিডার, ফাইন, বাট অন্য অন্য প্লেয়ার্সও আছে, ছোটো বড়ো প্লেয়ার্স আছে, এবং আমি চাই যে অন্য অন্য প্লেয়ার্সরাও ভালো করুক। বাট সাজ্জাদের একটু পয়েন্ট অফ ভিউ এখানে আমি একটু জানবো যে আমি যদি কয়েকটা নাম বলি, লেটস সে উপায়, নগদ, শিওরকাশ, আমরা রকেট নিয়ে কথা বলছি, একটু যদি তোর যদি কোনো এখানে যদি একটু পার্সপেক্টিভ শেয়ার করা যায়, লেটস সে আদার এমএফএস, মানে পার্সপেক্টিভ তুই মনে হয় যে তুই কি এরকম বলতেছিস যে তারা কেন উঠতেছে না, বা তাদের আন্ডারস্ট্যান্ডিং, আমি চাইতেছি তারা কেন বিকাশ বা বিকাশকে কেন মানে কম্পিটিশন দিতে পারতেছে না? ও আচ্ছা আচ্ছা, বিকাশকে কেন কম্পিটিশন দিতে পারতেছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ইন্টারেস্টিং। আচ্ছা, মানে এমএফএস তো মানে আমি ভালো করে জিনিসটা বল, দেখ অন্যগুলো তো ধর মোটামুটি মনে কর যে উপায় বল, শিওরকাশ, এরা তো দে আর ব্যাক বাই ব্যাংকস, বিগ ব্যাংকস। সো আমার কথা হচ্ছে দে হ্যাভ লটস অফ মানি, কেন কম্পিটিশন দিতে পারতেছে না? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, কোয়েশ্চেন তো তুই করছিস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আই উইশ অ্যান্সারও অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমি দিতে পারি। হ্যাঁ আচ্ছা, এটা কঠিন কোয়েশ্চেন করে দিছি। একসাথে কতগুলো নাম বলছি ভাই। এমএফএস শুরু হয়েছিল মনে হয় প্রায় 15টার মতো লাইসেন্স পাইছিল, 15টা এমএফএস বাংলাদেশে। কমতে কমতে প্রত্যেক যখন এমএফএস দেয়, প্রত্যেক ব্যাংক এসে বলছে আমার এমএফএস লাগবে, কিছু রিকোয়ারমেন্ট পূরণ করো, এমএফএস এর লাইসেন্স নাও। ওকে, সো 15টার মতো, আমি যতদূর মনে পড়ে 15টার মতো পাইছিল। তারপরে কি হলো যে তারা প্রপারলি মার্কেট লঞ্চ করতে পারে না, বা বিভিন্ন প্রবলেম হচ্ছে, কমতে কমতে 8 এরকম করে কমতে থাকলো। তুই এখন বললি যে উপায়ের কথা বললি, বা কার কথা বললি? আর ক্যাশ, নগদ। হ্যাঁ আচ্ছা, নগদকে কি এমএফএস বলবো নাকি, এটাও একটা কোয়েশ্চেন আছে। নগদ কিন্তু আসলে এমএফএস ছিল না। নগদ নিয়ে ভাই হয়তো বা বেটারও বলবে, ভাই প্রায় 2-3 বছর ধরে এগুলো নিয়ে লিখতেছে। আমি জাস্ট তোকে যদি উপায়ের কথাটা বলি, আমার কাছে লাগছে কি, দেখ উপায়ে তার মার্কেট ফিট খুঁজে নিয়ে তৈরি করছিল, একটা পজিশনিং তৈরি করছিল। আমি কিন্তু এখন ব্র্যান্ডিং, মার্কেটিং বা একটা বিজনেস কেসের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো। উপায় মানুষকে নিরুপায় করে উপায় নেওয়া হয়েছিল। উপায় মানুষকে অনেকটা নিরুপায় করে করছে। কেন বলতেছি, তুই মনে কর গাড়ি চালাস, হ্যাঁ, তুই একটা কেস খাইলি, তোর ট্রাফিক একটা কেস খাইলি, তুই নিরুপায় হয়ে তুই তখন তোর কেসটা ছুটানোর জন্য যে টাকাটা জমা দিবি, তুই সারাক্ষণ বিকাশ নগদে দৌড়েও তখন লাভ হইতো না, তোর উপায়ের এজেন্টই খুঁজতে হইতো। উপায় কই, মানে এটাই উপায়ের ইউএসপি ছিল। হ্যাঁ ভাই, তখন ওদের নাম ছিল ইউক্যাশ ছিল, তারপর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্স্যাক্টলি, ইউপে। তারাও কিন্তু লাইক রকেট, তারাও কিন্তু একটা ডিপার্টমেন্ট হিসেবেই কাজ করতো। হ্যাঁ, বিকাশের মতো এভাবে চিন্তা করতো না, বা নগদ পরে যেটা করছে সেভাবে তারা মার্কেট করতে পারে নাই।
তো তারা না একটা সেগমেন্ট নিয়ে পুরো মনোপলিস্টিক খেলতে খেলতে, আমি জানি না, আমি ওই দিকে বেশি ডিটেলে যাবো না, এটা তারা ভালো জানে। আমার কাছে লাগছে যে তাদের ব্র্যান্ডিং খুব সুন্দর ছিল যখন উপায় হয়ে আসলো। আই রিয়েলি ফেল্ট লাইক মার্কেটিং ব্র্যান্ডিং ওয়াজ বিউটিফুল। নেমে কয়েকটা ক্যাম্পেইন লঞ্চ করলো, আমার কাছে লাগছে রকেট একটু পিছিয়ে ছিল ওই জায়গায়, ওইগুলো থেকে। বিকাশ তো ফাটাই ফেলছে ব্র্যান্ডিং নিয়ে। তুইও তো অনেক সময় বলিস তোর সবচেয়ে পছন্দের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বিকাশকে তুই পছন্দ করিস। আবার শিওর ক্যাশের যদি কথা বলি, শিওর ক্যাশ কিন্তু ছিল প্রায় মনে হয় 5টা ব্যাংক দ্বারা ব্যাকড। এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারপর এরকম আরও অনেকগুলো ব্যাংক দ্বারা, সম্ভবত পুবালিও ছিল, এরকম বেশ কয়েকটা ব্যাংক ট্যাঙ্ক ওদের ব্যাকড থাকলেও পরে যেটা হয়েছিল যে একটা ব্যাংক একটাই এমএফএস চালাবে এরকম কোনো একটা রেগুলেশনের কারণে তারা আটকে যায়। ওরা গেম খেলতো কোথায় জানিস? স্কুল কলেজের বাচ্চাদের পেমেন্ট কালেকশনে ওরা গেম খেলতো। তো ওরা ওই জায়গাটায় অনেকটা আটকে ছিল। এটা জানতাম না। আচ্ছা, ট্রাস্টের আবার ট্যাপ এখন শুনি, ট্রাস্ট আজিয়াটা ট্যাপ 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 ট্যাপ, হ্যাঁ ট্যাপ 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 আজিয়াটা পেমেন্ট, ট্রাস্ট আজিয়াটা পেমেন্ট, ট্যাপ ট্যাপ ট্যাপ, হ্যাঁ। সো ট্যাপ ট্যাপ না, কিন্তু আমাদের বন্ধুরা এটা কি শুধু নাম ট্যাপ? শুধু আপনার বন্ধু না, আপনাদের বন্ধু না, খালিদ ফারান্নর বন্ধু, অনেকেরই বন্ধু। সো ট্যাপ তো ইদানিকার নাম, আগেও তো ছিল ট্রাস্ট। তো তারা অনেকটা দেখা যেত কি ডিফেন্সের ইনস্টিটিউটগুলা, ডিফেন্সের কলেজ স্কুলগুলার পেমেন্ট কালেকশনের একটা জায়গাটা ছিল, যেহেতু ট্রাস্ট ব্যাংক ছিল, ব্যাংক বাই ট্রাস্ট ব্যাংক, এই কারণে ট্রাস্ট এক্স্যাক্টলি। তারপরে তুই আরো কি বললি, আরো মনে কর এম ক্যাশ, মার্কেন্টাইল। হ্যাঁ ভাই রে ভাই, কত কি নাম ভাই, এইটা একটা কেস স্টাডি হতে পারে ভাই, আসলে এটা একটা কেস। এম ক্যাশ, হ্যাঁ বলি তো, এম ক্যাশের একটা মজার ঘটনা আমি বলি ভাই। সবাই যখন দৌড়াইতেছে কিভাবে করে আমরা এন কাস্টমার ধরবো, হ্যাঁ, তখন এম ক্যাশ মনে হয় বুঝতে পারছিল, নামটা সঠিক বলতেছি না, মার্কেন্টাইলের এনিওয়ে। সো ওরাও খুব ভালো মতো বুঝতে পারছিল যে মার্কেটে এইভাবে বিকাশের মতো যদি খেলতে হয় তাহলে কি পরিমাণ এজেন্ট ধরতে হবে, কি পরিমাণ একদম গ্রাউন্ড লেভেলে চলে যেতে হবে, গ্রাসরুটস লেভেলে। সো তারা ওটা বুঝতে পেরে তারা ভাবলো কি আমরা একটু বিটুবি খেলি। বিটুবি কীভাবে খেলবে তারা, আমি যতদূর জানি যে তারা 2টা জায়গায় হাত দিছিল। একটা হচ্ছে টাওয়ারগুলা, দেখেন না আপনি ভাই, বিভিন্ন জায়গার যে টেলিফোনের টাওয়ারগুলা, এই টাওয়ারগুলাই কি প্রতি মাসে মাসে পল্লী বিদ্যুতে বিল দিতে হয় না, ইলেকট্রিক বিল, এই ইলেকট্রিক বিলগুলো তারা কালেক্ট করে। তো কোনটা? এম ক্যাশ, মানে মার্কেন্টাইলের এই কাজটা তারা করতো, পল্লী বিদ্যুতের পেমেন্ট কালেকশন। চিন্তা করা যায় কত টাওয়ার, কত পেমেন্ট, মোটামুটি ভালো একটা পেমেন্ট কালেক্ট করতো। যে পরিমাণ খরচ হতো সেই পরিমাণ তার চেয়ে ভালো একটা রিটার্ন। আমাকে প্লিজ কোট করেন না যদি আমি বেশি উল্টাপাল্টা কথা বলি, আমাকে মাফ করে দিয়েন আপনারা। হ্যাঁ, আমি কয়েকদিন কাজ করে একটু জানছিলাম। আরেকটা জায়গা তারা খুঁজে পেয়েছিল, হুইচ ইজ ফান, এটা অনেকেই করছে, তারাও এখানে পরে জয়েন করছে। সেটা হচ্ছে রিটেলারদের কাছ থেকে পেমেন্ট কালেকশন। মানে কি কথাটা বুঝি, সেটা হইতেছে তুই মনে কর ইউনিলিভারে সারাদিন প্রোডাক্ট দিয়ে বেড়াইছিস, প্রোডাক্টের পেমেন্ট কালেক্ট করতে হবে না? রিটেলে গিয়ে বলছিস আজকে এইটা কয়টা মাল নেবেন, ওইটা কয়টা মাল নেবেন, তুই মাল দিয়ে দিছিস, কিন্তু পেমেন্ট সাথে সাথে কালেক্ট হয়, আবার নাও হইতে পারে। আমি প্রাণের এতগুলো মাল দিলাম, পেমেন্ট নিতেও পারি, নাও নিতে পারি। তোর এম ক্যাশ দিয়ে ট্র্যাক রাখি। তো আবার আমার কারণে ফার্মেসিতে, তখন আমি বললাম কি আমি হচ্ছে এম ক্যাশ অথবা আমি সামওয়ান, আমি বিকাশের লোক, যেমন করে আমি কেউ একজন, হ্যাঁ আমি আসছি অমুকের হয়ে, আপনার কাছ থেকে এত টাকার বিল আসছে, ক্যাশ দেন। তার কাছ থেকে ক্যাশটা নিতাম। এই ক্যাশটা আমাকে কি করতে হবে, এই ক্যাশটা নিয়ে এখন একটা হাব অফিসে গিয়ে জমা দিতে হবে। একটু বুঝিস ট্রেডিশনালটা, আমি সারাদিন যে পরিমাণ প্রোডাক্ট দিলাম সেইটার এগেনস্টে ক্যাশটা নিলাম, নিয়ে আমি হচ্ছে হাব অফিসে ম্যানেজারকে জমা দিলাম, তার কাছে বস্তা বস্তা ভরা ক্যাশ, সেগুলোর মধ্যে কি সিরাফাটা আবার আলাদা করো, সেই সবগুলো নিয়ে রাতের বেলা একটা ভোল্টে জমা রাখো, পরের দিন সকালবেলা সেই ক্যাশটা আবার একটা ব্যাংকে জমা দাও। ব্যাংক ম্যানেজারও গালি দিতেছে কারণ প্রচুর ছিঁড়াফাটা আসে। এই ছিঁড়াফাটা কোথেকে আসে তাও একটা মজার ব্যাপার, এই যে গুলিস্তানের যে ছিঁড়াফাটার টাকার ব্যবসা হয় না, সেগুলো কিন্তু ঢুকাই দেয় সব কর্পোরেট টাকার ভেতরে। ওদিকে যাচ্ছি না, তোরা ভাবতে পারিস যে এই টাকাগুলো মনে হয় বাংলাদেশ ব্যাংকে গিয়ে জমা দেয়। ইউ আর রং ব্রো। কর্পোরেটের এইসব ক্যাশ কালেকশনে ছিঁড়াফাটা নোট ঢুকাই দেয়, যেগুলো নিয়ে কান্না করে পরে ব্যাংকের ম্যানেজারগুলা, যে মনে কর অমুক ফার্মাসিউটিক্যালসের হিউজ পরিমাণ ক্যাশ ডিপোজিট জমছে, তার সাথে রিলেশনশিপ রাখার জন্য সে ছিঁড়াফাটা টাকাগুলো বাধ্য হয়ে তখন কালেক্ট করে। এনিওয়ে ওই টাকাগুলো একটার পর একটা বোম ছাড়তেছে ভাই, মজার ব্যাপার বলে। এই যে টাকাটা কালেক্ট করার পর তারপর তারা ব্যাংকে জমা নিল, এই টাকাটা রিকনসাইল হইতে অথবা টাকাটা ব্যাংক মেইন কোম্পানির অ্যাকাউন্টে জমা হতে তো বিকেল টিকেল একটা সময় পড়ে যায়। দেখ, আগের দিন টাকা কালেক্ট করছে ক্যাশ, পরের দিন গিয়ে মেইন অ্যাকাউন্টে কানেক্ট করতেছে। এই যে বড় একটা গ্যাপ, এখানে ঢুকে গেলে হইতেছে ডিজিটাল পেমেন্ট কালেকশনেররা। ওরা এসে বলে কি ভাই ক্যাশ দেন, নিয়ে এটা একদম রিয়েল টাইম আপডেট নিয়ে ওর মোবাইল ব্যাংকিং দিয়ে বললো কি এত টাকা ক্যাশ পাইছি, টিক
ক্লিক করলো চলে গেল ডিরেক্ট কোম্পানির সাথে সাথে অ্যাকাউন্ট আপডেট হয়ে গেল। আচ্ছা, রিয়েল টাইম মানি ট্রানজাকশন ডিজিটাল। এইটা তখন ছিল এম ক্যাশে না? এম ক্যাশ অল্প একটা প্লেয়ার, বড় বড় প্লেয়ার এখানে খেলছে ভাই। এখানে ভাই অনেকগুলো পিএসও আছে, আইটিসিএল থেকে শুরু করে তাদের অনেকগুলো কোম্পানি, আইটিসিএল না মেইনলি, তাদের একাধিক এরকম কোম্পানি এরকম অনেকে কালেক্ট করতো পেমেন্ট, এক একজনের এক একটা। মার্কেটে আমি আপনাকে বলে দিই 2.5% কমিশন নেওয়া হইতো যে আমি আপনার মার্কেট থেকে পেমেন্ট কালেক্ট করে দিব পার ট্রানজাকশনে। মানে আপনি বুঝেন, আপনার পেমেন্ট কালেকশন তো বড় একটা হ্যাসেল, মানুষ তো টাকা দিতে চাইতো না, টাকা কালেকশন তো বড় একটা হ্যাসেল, রিস্ক আছে, এটা নিয়ে মানুষ পালায় যেত। এরকম বহু হয়, আমি কোম্পানি চাকরি করি, আজকে আমি 5 লাখ টাকা উঠাইছি, আমি টাটা বাই বাই, 5 লাখ টাকা তো উঠতো না, লাখ লাখ টাকা উঠতো, হিউজ টাকা উঠতো। নট অনলি দ্যাট, আচ্ছা কোথায় যাচ্ছি, কি নিয়ে কথা বলতে গিয়ে কোথায় যাচ্ছি, এনিওয়ে অনেক অন্যদিকে চলে যাচ্ছি। মেইন কথা যদি বলি, এভরি সিঙ্গেল প্লেয়ার আই ফাউন্ড তারা নিজেদের সার্ভাইভালের জন্য, ইভেন সাউথ ইস্ট ব্যাংকেরও নিজস্ব এমএফএস আছে, কিন্তু সেটা শুধুমাত্র তাদের নিজস্ব এমপ্লয়িরাই ইউজ করে, তাদের আর বিল দেয়, তারা করে কি বলে মোবাইল রিচার্জ করে। এনিওয়ে কি নাম ওটা? নাম থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি জানি না, সরি মনে নেই, ভালো কিছু একটা। তো ঘটনা হচ্ছে যে প্রত্যেকের জায়গায় সার্ভাইভ করার চেষ্টা করছে। ওয়ারেস আমার চোখে আসলেই ভালো লাগে বিকাশ বা এরকম নগদ বা উপায় এরকম বেশ কয়েকজন ম্যাস পিপলের কাছে গেছে, বুঝছিস? কারণ কি একটা এমএফএস চালানো এত মানে সহজ কথা না। ডেফিনেটলি। আচ্ছা ভাই, তাহলে বেসিক্যালি আমরা দেখলাম সাজ্জাদ ভাই যে এক একটা এমএফএস ব্র্যান্ড এক একটা নিশ মার্কেট অটোমেটিকলি ক্রিয়েট করে নিয়েছিল, রাইট? যেমন ধরেন আপনার এই যে ট্যাবের কথা বললেন যে তারা একটা আর্মি পার্সনদের ইয়েতে ছিল, কাস্টমার ছিল। তারপরে এম ক্যাশের কথা বললেন, তারপরে তারা যে ওই বিভিন্ন স্কুল কলেজের বেতন ভাতা, সেরকম একটা নিশ মার্কেট। তো রকেট, বিকাশ, নগদ এরা তো তাহলে ম্যাস পিপলের কাছে গিয়েছিল, ওরা তো নিশ মার্কেট ক্রিয়েট করে নাই। এখন প্রলয় ভাই, একদম আপনি আমাকে একটা জিনিস বলেন, আমার কিন্তু নগদে টাকা আছে, হ্যাঁ, এবং অনেকেরই আছে টাকা, অডিয়েন্স অনেকেই, কারণ নগদের ইউজার তো অনেক। তাহলে কি ভাই নগদ শেষ? নগদের টাকা যারা রাখছে কি ওটা তো বললাম শেষে যে এইটার জন্যই তো গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 6 জন প্রশাসক নিয়োগ দিল, যাতে করে আপনার টাকা সেফ থাকে, বুঝতে পারছি, প্রতারণা থেকে যেন মুক্তি পান আপনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেষ হচ্ছে না, তার মানে একটা গভর্নমেন্ট অফকোর্স শেষ হচ্ছে না, কারণ এইটা অলরেডি এতগুলো লোকের টাকা, এতগুলো ইউজার, এত বছর ধরে তার অপারেশন ব্যবসা করতেছে। সো কিছু কমপ্লায়েন্স মেনটেন করলেই কিন্তু ব্যবসাটা ওটা লিগ্যাল হয়ে যায়। আমি এখানে একটা জিনিস স্ট্রংলি বিলিভ করি প্রলয় ভাই, সেটা হচ্ছে যে আমি মনোপলির ফ্যান না, আমি মনোপলি গেমের ফ্যান, কিন্তু কারণ মনোপলিস্টিক কোনো একটা এটা কি না, এটা কিন্তু কনজিউমাররা তারা কিন্তু এখানে ভুক্তভোগী বা কাস্টমাররা কিন্তু সেটাই বললাম ভুক্তভোগী হয়। সো আমি একটা জিনিস যেটা বলতে পারি যে নগদের ডেফিনেটলি ইনোভেশন যেখানে তারা করছে ভালো করছে, বা তাদের ইউআই ইউএক্স অ্যাপ এটা কিন্তু বেশ ভালোই করছে। আমি মনে করি যে হয়তোবা তাদের একটা সুযোগ আছে এখানে, এখন যদি তারা আবার ভালো মতো কাজে লাগাতে পারে, এই এফোর্টসগুলো ভালো ডিরেকশনে চাই, I think that can be a very good competitor for বিকাশ। এবং আমি মনে করি যে এমএফএস যেহেতু আমি এটাও সিরিয়াসলি আহ্বান করব, অন্য যারা ব্র্যান্ডস আছে, আমরা হয়তো বা এত কথা বলতেছি না বিকজ তারা হয়তো বা গেমে অতটা মানে কি ভিজিবল না, কিন্তু আমি সিরিয়াসলি বলবো যে আপনারা আরও বেশি হন আমার জন্য, আমাদের জন্য, যাতে করে খেলাটা জমে, কম্পিটিশনটা হোক। কম্পিটিশন হলে, কারণ ভাই মনে আছে আগেকার দিনে আমরা ওই যে করতাম, ওই যে মোবাইল যখন মোবাইলের 7 টাকা 8 টাকা পার মিনিট করে, তারপর আস্তে আস্তে কমতে কমতে টক টাইম, তারপর আস্তে কমতে 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 কিন্তু পয়সাতে চলে আসছে। কেন হয়েছে? বিকজ অফ দ্য কম্পিটিশন। এক্স্যাক্টলি। সো ওইটা আমি বলতেছিলাম ভাইয়া। এখন যদি আপনি একটা ভালো পয়েন্ট বলছেন যে নগদের কিন্তু সম্পূর্ণ যোগ্যতা রয়েছে বিকাশ একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার, যেটা আমরা ভেবেছিলাম। সো আমি বিশ্বাস করি এখনও সেটা রয়েছে, যদি সব কমপ্লায়েন্স মেনটেন করে তারা যদি আবার শুরু করে। সো আমার বিশ্বাস সেটা আবার হবে, মার্কেটে আসুক। ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা নতুন যারা মার্কেটে আসবে বা এক্সিস্টিং প্লেয়ারদের জন্য এটা একটা লেসন, নগদের এই কেস স্টাডিটা, যে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, কারণ এটা জনগণের টাকা, ঠিক আছে? সো এটাকে কোনোভাবেই নয়ছয় করা যাবে না। এটা যদি হয় তাহলে কতগুলো পার্টি এরা প্রশ্নবিদ্ধ হবে, লায়াবিলিটি নিবে। আমি কিন্তু ভাই এমএফএস নিয়ে খুবই অপটিমিস্টিক এই কারণে, বিকজ অনেক কিছু করা সম্ভব এমএফএস এর মাধ্যমে। এখনও কিন্তু
খেলা শুরু আমি বলবো, যেখানে কিন্তু আমরা অনেক ভালো করে NFC দিয়ে পেমেন্ট, ইউনো ইন্ডিয়াতেও আমরা দেখছি পেটিএম অ্যান্ড হোয়াট নট। আমি চাই যে 10 টাকা 20 টাকা রিক্সা ভাড়াও আমি যেন দেওয়া সম্ভব হয়, বা যে এটা যেন আমি ইজিলি অ্যাক্সেসেবল ইয়াটা হয় আর কি। বাংলাদেশে হবে ইনশাল্লাহ, বাংলাদেশে এক সময় হবে, সেটাই আর কি। কিন্তু এক সময় দেখেন কি ভাই, যদি এরকম আমরাও চাই এরকম হতে, যেটা আপনি যে উদাহরণটা দিলেন, কিন্তু ওই সময়টাতে দেখা যায় যে এটা একটা বড় জনবলের ব্যাপার, একটা আপনার ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে, আপনার প্রচুর ইনভেস্টমেন্ট লাগবে। সো এইটা আপনি করবেন কিনা বা করার জন্য রেডি কিনা এটার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো একটা ডাবলার কাছ থেকে যেই টাকা প্রফিট পাবেন সারাদিনে, একজন এজেন্টের কাছ থেকে তার চেয়ে বেশি পাবেন, প্লাস সেন্ড মানিতে তো 5 টাকা করে পাচ্ছেন। সো এইটা আমাদের নতুন বাংলাদেশ 2.0 আমাদের প্রত্যাশা হচ্ছে যে ট্রান্সপারেন্সি থাকতে হবে, এবং এইটার একটা ক্যাশ আউট চার্জ কমাইতে হবে, এবং হচ্ছে এই যে সেন্ড মানি করার ব্যাপার, এটা পুরো অ্যাবসলুটলি ডাজন্ট মেক এনি সেন্স। সেন্ড মানিটা ফ্রি করে দেওয়া লাগবে, ঠিক আছে। তারপরে আপনার এই আমার পার্সোনালি যে যারা এমন একটা সুবিধা থাকতে হবে যে কেউ যদি ইন্টারেস্ট না চায়, যেমন আমার মতো যারা প্র্যাকটিসিং মুসলিম যারা আছে, তারা যেন ইন্টারেস্টটা অটোমেটিক, আমি দেখছি যে বিকাশ বর্ণনা MFSে অটোমেটিক ইন্টারেস্টটা জমা হয়ে যায়। আমি বিকাশকে বলে দেওয়ার পর তারা দেয় না, এটা সেম আমারও। তো এই জিনিসটা এনশিওর করতে হবে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা মানে এরকম একটা অপশন দিতে হবে, বা যদি KYC দিয়েও যদি ডিজিটাল KYC দিয়েও করে, একটা অপশন দেওয়া লাগবে যে আপনি কি নিতে ইন্টারেস্টেড অর নট, ঠিক আছে। শুরুতেই বলে দেওয়া উচিত, কারণ অ্যাবসেন্ট মাইন্ডে অনেকে হয়তো খেয়াল করবে না এটা, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো এনশিওর করা। আরও আমার আমার সব মনেও নাই, আমার ওয়ালে গেলে বুঝে যাবে, আমি লিঙ্কটা দিয়ে দিব, যারা আগ্রহী তারা দেখে নিতে পারবেন। সো আমরা আশা করব যে নতুন বাংলাদেশে বা নতুন সরকার এসে MFS এর এই ব্যাপারগুলো নিয়ে আসলে তারা লুক আফটার করবেন ইনশাআল্লাহ। ফিনটেক গুরু বলেন। না সেটাই, লাস্ট রিমার্কটা আপনি দিয়ে দেন। লাস্ট রিমার্কস আসলে এতটুকুই যে ট্রানজ্যাকশন ট্রান্সপারেন্ট হোক, আর ট্রানজ্যাকশন যে কোম্পানিগুলোর মাধ্যমে হচ্ছে সেগুলো আমাদের সবার জন্যই বেনিফিশিয়াল হোক ইনশাআল্লাহ। সো আপনাদের আসলে আমরা এতক্ষণ অনেক কথা বলেছি, আপনাদের যে ওপিনিয়নগুলো আছে, আপনাদের যে 2 সেন্টসগুলো আছে সেগুলো কমেন্টে জানান। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরের এপিসোডে, বাই।